কতটুকু বলে আর দেরি করে না, ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে। মন খারাপেরা এসে হানা দেয়, পায়রার মন পিঞ্চিরায়। তার পুরো ব্যাপারটা নিয়ে বড্ড কৌতূহল হচ্ছে, সে জানতে চায় সবটুকু, কিন্তু হলো না। মনমরা হয়েই নিজের কক্ষের দিকে এগিয়ে যায়। রুমে এসে ফিউজিবল কুঁচকে যায় পায়রা। আসিল ঘরে নেই, কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ পুরো শহরটাকে নজরবন্দি করে। ইট পাথরের চাকচিক্য, পাখিদের কোলাহল যেন মনকে শান্ত করতে যথেষ্ট। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ পেয়ে ধীর স্থির গতিতে ছোট ছোট কদম ফেলে রুমে প্রবেশ করে। পুনরায় কোথাও আশিলকে না দেখে এবার অবাক হয় পায়রা। হুট করে কাঁধে নরম কিছুর স্পর্শ পেয়ে স্তব্ধ হয়ে পড়ল পায়রা। পেছনে ফিরে মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে প্রিয়গারু কোম্পানি কেঁপে উঠে হৃৎপিণ্ড। শুধু টাওয়াল পরে আসেন, ভেজা চুল থেকে চপচপ করে পানি পড়ছে পেশিবহুল উদম বক্ষে। পায়রার ভেতরটা কাঁপছে। আসিল অথচ ভাবলিসীন হয়ে তাকিয়ে আছে পায়রার পানে। শুষ্ক গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে পায়রা। এমন অর্ধউলঙ্গ অবস্থায় কেন দাঁড়িয়ে আছেন বর? তাহলে কি পুরো উলঙ্গ হয়ে যাবো বলছো? পায়রা কিংকর্তব্য বিমুট আসিলের এরূপ কথায় কর্ণদয় ছাঁচা করে উঠে। তার লজ্জায় খানিকটা জড়সড় হয়ে যায় পায়রা। কিছুটা দূরত্ব বাড়াতে চাইলে যত্ন সহকারে কাছে টেনে নেয় আসিল। হকচকিয়ে যায় পায়রা নত মস্তকে। কানের লতিতে ভেজা স্পর্শ অনুভব করতেই বিমূঢ় হয়ে পড়েছে। শ্রবণ শক্তিতে এসে বাড়ি খায় আসিলের ফিচেল কণ্ঠস্বর। আর কত দূরত্ব বাড়াবে প্রাণ? এই দূরত্ব কতটা পীড়া দেয় তুমি জানো? নিজের ভালোবাসার মানুষটার পাশাপাশি থাকার পরও নিজেকে কন্ট্রোল করা কতটা কঠিন, এটা বোঝো? হুম, বোঝো না। আসিলের এরূপ কথায় চুপসে যায় পায়রা। ব্যাপারগুলো সে নিজেও বুঝে, তবে অতিরিক্ত লজ্জায় কখনো নিজেকে প্রকাশ করতে পারে না। সেও চায় আশিলের সাথে সকল দূরত্ব মিটিয়ে একে অপরের সাথে মিশে যেতে, তবে লজ্জা আর ভয়ে কখনো সাহস করে উঠতে পারেনি। পায়রার নীরবতা দেখে আশিলের মুখশ্রী গম্ভীর আকার ধারণ করে মুহূর্তে, কিন্তু কিছু না বলেই সরে আসতে চায়। সরে আসার পূর্বেই পা উঁচিয়ে গলা আঁকড়ে ধরে পায়রা। সকল লজ্জা আর দ্বিধাকে দূরে ঠেলে অধর ছুঁয়ে দিল আশিলের উষ্ঠে। পায়রার এহেন কাজে স্তম্ভিত আসিল। পরক্ষণেই পায়রার কোমর পেঁচিয়ে নিবিড়ভাবে মিশিয়ে নেয় নিজের সাথে। আরো খানিকটা টেনে উপরে উঠিয়ে মুখোমুখি করে পায়রাকে। আরো গভীরভাবে মত্ত হয় পায়রাতে। বিকেলের আকাশে ম্লান নীল রংটা যেন আজ একটু বেশি কোমল। সেই নীলরঙা স্নিগ্ধ আকাশের নিচে নদীর পাড়ে অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে নিবে। কাজের প্রেশার, অন্যান্য সব কিছুর মাঝে ঈশিতার জন্য বরাদ্দ সময়টুকু সে কখনো বাদ দেয় না। হাতের ঘড়ির দিকে দৃষ্টি দিয়ে পুনরায় এদিকে সেদিকে তাকাতেই তার দৃষ্টি আটকে থাকে কলেজ ড্রেস পরিত ঈশিতার পানে। ধীর পায়ে এগিয়ে আসতে স্রেফ এক ঝলক দেখলে চোখের পাতা ভারী হয়ে আসে কেন যেন নিবিড়ের। মেয়েটা একটু বেশি মায়াবিনী না? চোখ ফেরানোই তাই। নিবিড়ের পাশে এগিয়ে এসে দাঁড়ালে ঈশিতা ছুট পাকিয়ে বলল, দূর থেকে এভাবে কাকে দেখছিলেন? কোনো এক পেতনিকে। ঈশিতার চক্ষুদয় গোল গোল হয়ে যায়। কিছুটা চিল্লিয়ে বলে উঠল, আপনি কি আমাকে পেতনি বললেন? আপনার সাহস কম না। আমি কি কারো নাম উল্লেখ করেছি? তোমার গায়ে কেন লাগলো ধানি লঙ্কা? তাহলে কি তুমি স্বীকার করছো তুমি আসলেই পেতনি? প্রচন্ড ভাবে রেগে যায় ঈশিতা। নাক ফুলিয়ে তেড়ে আসে নিবিড়ের পানে। ধুমধাম কয়েকটা করে বসিয়ে দেয়। মেসেজ টোন বেঁচে উঠতে নিবিড়ের। ঈশিতার হাত ধরে থামিয়ে কিছুটা নিঃশ্বাস টেনে বলে উঠল, একটু থামো মেরিমা, আমাকে একটু শ্বাস নেওয়ার সময় দাও। আমি আপনার মা? ছি! কথাটুকু বলে রাগে গজগজ করতে করতে সামনের দিকে এগিয়ে যায় ঈশিতা। নিবিড়ের ঠোঁটের কোণে হাসি খেলে যায়। মেয়েটাকে জ্বালিয়েও শান্তি পাইছে। অল্পতেই ফুলে ঝোল হয়ে থাকে সবসময়। আরও খানিক হেসে মোবাইল আসা মেসেজটুকু চেক করতে মুখশ্রী সন্ধিহান দৃষ্টি ফেলে ঈশিতার পানে। সন্ধিহান দৃষ্টি ধীরে ধীরে তীক্ষ্ণ হতে শুরু করে। তার মানে ঈশিতা। নদীর পাড়ে শীতল বাতাস ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে নিবিড়ের শরীরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মেলটা পড়তে পড়তে তার মুখশ্রী বদলে যায়। অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, জমাট বাঁধে নেত্র পল্লবে। কিছুক্ষণ আগেও যেই হাসছিল, ঈশিতাকে জ্বালাচ্ছিল, সেই মানুষটা এখন সম্পূর্ণ অনুরূপে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে নিবিড়ের সারা শব্দ নামে পিছনে ঘুরে নিবিড়কে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আপনা আপনি ভ্রুচুকুল কুচকে যায় তার। এগিয়ে যায় নিবিড়ের নিকট। হুট করে নিবিড় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে হকচকে যায় ঈশিতা। কি হলো? এভাবে তাকাচ্ছেন কেন?
নিবিড় ফোনটা তার দিকে বাড়িয়ে দেয়, কোনো কথা না বলে শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার পারে। ঈশিতা নিচু হয়ে স্ক্রিনে তাকাতেই বক্ষদ্বয়ের মাঝে থক করে ওঠে, পুরো শরীর প্রচণ্ডভাবে কেঁপে উঠছে ওর। ডক্টরের রিপোর্ট, তাও আবার 3 বছর আগের। এটা নিবিড়ের কাছে কি করছে? নিবিড়ের কার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, নিবিড়? এসব কি ঈশিতা? ডক্টর মুন্তাসিরের তথ্য বের করতে গিয়ে তোমার নাম আসলো কেন? নিবিড় চোখ ভয়ঙ্কর রকম স্থির, নজর নিবদ্ধ ঈশিতার আঁখি বরাবর। ঈশিতার কণ্ঠ আটকে আছে। আপনি যেমনটা ভাবছেন তেমনটা না, বিশ্বাস করুন। আপনি ভুল ভাবছেন নিবিড়। ভুল? রিপোর্টে তোমার নাম জলজল করছে ঈশিতা, তাও বলতে চাইছো আমি ভুল? ঈশিতা কিছু না বলে নিবিড়ের হাত ধরে তাকে টেনে নিয়ে যায় নির্জন নদীর কিনারে, যেখানে লোকজনের ভিড় নেই। কিছু দূর যেতে নিবিড় হাত ছাড়া দিয়ে সরিয়ে দেয়। ঈশিতা কিছুটা অবাক হলো, কোনো বাক্য ব্যয় করে না। নিবিড় রিপোর্টটা সামনে ধরে হিমশীতল স্বরে বলে উঠছে, এইসব হাত ধরাধরি পরে হবে, আগে বলো এটা তোমার সই, রাইট? তুমি কেন গার্ডিয়ান? আর ডাক্তার লিখেছে আরশিল 3 বছর আগেই শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, কিন্তু পুরনো স্মৃতি পুরোটা ছিল না। তুমি এইসব আমাকে আগে জানাওনি কেন? আর আরশিল সুস্থ হলেও বা কেন এমন নাটক করেছো? কথা বলছো না কেন? আনসার দাও ঈশিতা। নিবিড় থমকে ওঠে, এতেই যেন বড় অভিমান হয় ঈশিতার। চক্ষু কোল ভিজে ওঠে নিবিড়ের এমন কঠিন বাক্যে। তবুও নিজের অশ্রু চক্ষু আড়াল করে সব কিছু বলার জন্য গুছিয়ে নেয়। নিবিড় আসল জিনিসটাই জেনে গেছে, এখন আর লুকোনোর কোনো জায়গা নেই। ঈশিতা মাথা নিচু করে নেয়। বলছি নিবিড়, আমাকে ভুল বুঝবেন না। শুরু করো। আমি তখন অনেকটাই ছোট। ভাইয়া তখন সবে কলেজ শেষ করেছে। লাবণী আপুকে ভাইয়া খুব ভালোবাসতো। আমার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে আপুর। পরে আপুর বিয়ে ঠিক করা হলে আপুর ভাইয়া পালিয়ে যায়। তারপরে আপুকে ধর্ষণ করে ভাইয়ার কাছের বন্ধু সাথে আরো কয়েকজন ছেলে মিলে। ঈশিতার কণ্ঠ থেমে যায়। নিবিড় পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার পানে। ঈশিতা কিছুটা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে নেয়। ঘটনাটার সময় ভাইয়াকে পাশের ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তারপর ভাইয়ার মাথায় তারা আঘাত করে, আধমরা অবস্থায় ফেলে যায় আমাদের বাড়ির সামনে। ভাইয়াকে হসপিটালে ভর্তি করা হলো। এরপরে ভাইয়া মানসিকভাবে পুরোপুরি ভেঙে যায়, খুব পাগলামি করত, কেউ গেলেই তাকে আঘাত করত। এভাবেই কেটে যায় কয়েক বছর। তবুও ভাইয়ার অবস্থার কোনো উন্নতি হয় না, বরং দিন দিন যেন ভাইয়ার অবস্থা আরও অসহনীয় হয়ে যাচ্ছিল। আমি ছোট ছিলাম, তবুও ভাইয়ার এই অবস্থা মানতে পারতাম না। কেন যেন মনে হতো বাড়ির কেউই একজন ভাইয়াকে সুস্থ হতে দিচ্ছে না। যদিও আমি শিওর ছিলাম না, নিজের মনের ভাবনাটাও কাউকে প্রকাশ করিনি। একদিন হুট করে কি মনে করে ভেবে নেই ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সুস্থ করে তুলব। কিন্তু আমার একার পক্ষে কখনো সম্ভব ছিল না। তারপর আমি আমার বেস্ট ফ্রেন্ডের বড় বোনকে বলি হেল্প করতে। ওনাকে সব খুলে বললে উনিও হেল্প করবে বলে জানায়। কিন্তু কাকতালীয় ব্যাপার কি জানেন? নিবিড় নির্বাক স্থির। ঈশিতার এরূপ কথার ভেতরে কৌতূহল এসে হানা দেয়। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে ঈশিতার ছোটের কোণে। নিবিড়ের চোখে নেত্রপলক স্থির রেখেই বলে ওঠে, আমার বান্ধবীর ওই বোনের নামও ছিল ঈশিতা, তাই রিপোর্টের নাম একই। গার্ডিয়ান হিসেবে উনি সই করেছে। তবে আপুর নাম ঈশিতা হলেও উনি রহমান, আর আমার নামের পদবী মির্জা। তাহলে ওই সই তোমার না? না, ঈশিতা আপুরই সইটা ছিল। 1 বছর টানা ভাইয়ার চিকিৎসা চলে। ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আরশিল ভাইয়া। তবে স্মৃতি পরিষ্কারভাবে মনে ছিল না, অল্প অল্প করে মনে পড়তো সব। আবার অনেক কিছু আচ্ছা থেকে যেত। তারপর আবার কেউ ভাইয়াকে পাগল বানানোর খেলাটা পুনরায় শুরু করে। তখন পুরোদমে নিশ্চিত হয়ে যায় বাড়ির কেউ এমনটা করছে। অল্প অল্প করে ভাইয়া চিকিৎসা হতো সকলের চোখের আড়ালে। একদিন হুট করে ফেরার পথে ভাইয়া পায়রাকে প্রথম দেখে। অবাক করার বিষয়, ছোট্ট পায়রার মুখের সাথে লাবণী আপুর চেহারা প্রায় অনেকটাই মিল। দূর থেকে দেখে মনে হবে ওটাই যেন লাবণী আপুই। ভাইয়া পায়রাকে দেখে তৎক্ষণাৎ সামনে যেতে চেয়েছিল, তবে আমরা আটকে দিয়েছিলাম। তারপর থেকে ভাইয়া দূর থেকে পায়রার উপর নজর রাখত। ধীরে ধীরে ভাইয়া পায়রাকে ভালোবাসতে শুরু করে। এমনটা না যে লাবণী আপুর সাথে চেহারার মিল দেখে ভালোবাসে পায়রাকে, বরং পায়রার পরিস্থিতি, চুপচাপ স্বভাবের আড়ালে বাচ্চামো,
এগুলো দেখে আস্তে আস্তে ভাইয়ার মনে ভালোবাসার জন্ম দেয়। 3 বছর ভাইয়া আস্তে আস্তে সব মনে পড়তে থাকে। তারপর হুট করে বাবা ভাইয়াকে বিয়ে করানোর জন্য জোর দিতে থাকে, কেননা কোর্ট থেকে নোটিশ আসে ভাইয়ার সম্পত্তি নিয়ে। কোর্টের আদেশ অনুযায়ী পাগলের সহধর্মিণী কেউ না থাকলে ওর সম্পদ সরকারি বলে গণ্য হবে। তাই ভাইয়াকে বিয়ে করানোর কথা উঠলে আমি পায়রার কথা বলি, আর পায়রার চাচা চাচিও লোভে পড়ে রাজি হয়ে যায় ভাইয়ার সাথে বিয়ে দিতে। ব্যাস, হয়ে গেল বিয়েটা। ঈশিতার কণ্ঠস্বর থেমে যায়। নিবিড়ের দিকে এক নজর পড়তেই ভরকে গেল ঈশিতা। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়। হুট করে চক্ষুদয় শীতল হয়ে যায় নিবিড়ের। পুরোটাই বুঝলাম, তবে মেইন পয়েন্টই তো এখনো বলনি মিস ঈশিতা। আমার ফোনে কিন্তু আরো 2টো নোটিফিকেশন এসেছে, যেখানে একটা রিপোর্টের মতো দরজার পর্দায় আরশিলের ফিঙ্গারপ্রিন্ট স্পষ্ট। মানে ডাক্তার মুনতাসির হ্যান্ড হত্যাকাণ্ডে আরশিল জড়িত। এখন তুমি ভাবো, এই ব্যাপারটা ক্লিয়ার করবে, নাকি আমি আমার মতো ক্লিয়ার করে নেব কোনটা? নিবিড়ের প্রশ্নে ঈশিতার শিরদাঁড়াবে শীতল স্রোত বয়ে যেত। তৎক্ষণাৎ তিত্তির করে কেঁপে উঠে দুঠোঁচ, গলা শুকিয়ে কাঠ ফাঁকা ঠোক গিলেছে। নিবিড় লক্ষ্য করে ঈশিতার অভিব্যক্তি। তুমি কি বলবে? আমি সবকিছু বের করলে কিন্তু পরিণতি ভালো হবে না ঈশিতা। তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না ঈশিতা। রয়েছে নিজেকে খানিক স্বাভাবিক করে। চক্ষুতে ছলছল করে উঠে তার। বলবো, তবে প্লিজ ভাইয়ার কোনো ক্ষতি করবেন না নিবিড়। ভাইয়া কোনো অপরাধ করেনি, বিশ্বাস করুন। নিবিড় ঈশিতার টলমল চোখে নিজ চক্ষুতা নিবদ্ধ করে বলে উঠছে। ক্ষতি করব না, প্রমিস। এবার বলো। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলে ঈশিতা। ভাইয়ার আবছা আবছা স্মৃতি মনে ছিল, তবে পুরোটা মনে করতে পারতো না। কিন্তু চেহারা দেখলে চিনতে পারতো সবাইকে। আপনারা যখন আমাদের বাড়ি গেলেন, তখন আর কারো বুঝতে বাকি ছিল না যে ভাইয়াকে আপনারা সন্দেহ করছেন। তাই আপনাদের বিভ্রান্তিতে ফেলতে ভাইয়া পুনরায় পাগল হওয়ার অভিনয় করে। আর আপনাদের নিশ্চিত করতে ওই দিন ডাক্তার মুনতাসিরের কাছে নিয়ে যাওয়া হয় ভাইয়াকে। আর তখনই ডাক্তার মুনতাসিরকে দেখে ভাইয়া চিনে ফেলে। উনিও সেদিন ছিল লাবণী আপুর ধর্ষণের ঘটনায়। আর তাই ভাইয়া ডাক্তারকে মেরে ফেলেছে। বিশ্বাস করুন নিবিড়, আমার ভাইয়া এমন না। ওরা লাবণী আপুকে মেরে ফেলেছে দেখে ভাইয়া ওদের মেরেছে। প্লিজ নিবিড়, ভাইয়াকে শাস্তি দিবেন না। আপনার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ। কথা শেষ করে কান্নায় ভেঙে পড়ে সীতা। নেত্র পল্লব বেয়ে অঝরে অশ্রুকণা গড়াতে থাকে। গভীর দৃষ্টিতে ঈশিতার কান্না মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে আছে নিবিড়। নিজের মাঝে করে চলেছে শত শত যুদ্ধ। কি করবে সে? একদিকে দায়িত্ব, নিজের কর্তব্য, অপরদিকে তার ভালোবাসা। কোন দিকে পা বাড়ানো উচিত তার? দিন পেরিয়ে রাত্রির আগমন। মির্জা বাড়ির সকলে নিদ্রা ঘরে নিবদ্ধ। শুধু অপেক্ষায় বসে আছে পায়রা। দুশ্চিন্তায় নিরস ভঙ্গিতে পায়চারি করে চলেছে পুরো কক্ষ জুড়ে। প্রায় 12টা ছুঁই ছুঁই রাত, কিন্তু আসলে এখনো বাড়ি ফেরেনি। থমথমে নীরবতা গ্রাস করেছে আছে রুমটাকে। দুশ্চিন্তায় মাথা ব্যথা হওয়ার জোগান পায়রা। হুট করে দরজা খোলার শব্দে সেদিকে ফিরে তাকায়। আশিল এসেছে। বজ্র ক্লান্ত দেখাচ্ছে তাকে। মুখে ঘুরিয়ে নিলেও পায়রার মানুষটার উপর অভিমান হচ্ছে। তাকে না বলে এত রাতে বাড়ি ফিরেছে, তার কি চিন্তা হয় না? আশিল ভেতরে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে প্রশ্ন করলো। খেয়েছো প্রাণ? নিশ্চুপ থাকে পায়রা। আশিলের কথা জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পায়রার কাছ থেকে কোনরূপ উত্তর না পেয়ে আশিলের পদযুগল থেমে যায়। ফ্রিকুচকে পায়রার দিকে নজর দিতে পায়রার ফুলে থাকা মুখশ্রী দেখে উষ্ঠের কোণে সামান্য হাসি খেলে যায়। ধীরে ধীরে কদম ফেলে এগিয়ে যায় পায়রার একদম নিকটে। আশিলকে নিজের নিকটে আবিষ্কার করে গলা শুকিয়ে গেল পায়রার। তবুও জায়গা থেকে এক চুল পরিমাণও সরে না। গোধূলি দাঁড়িয়ে থাকে সটন হয়ে। আশিল কিছুটা ঝুঁকে আসে। এসে যেন দেখি রুমে খাবার নিয়ে বসে আছো, নাহলে তোমাকে নিজের খাবার বানাতে এক মুহূর্ত দেরি করবো না। কথাটুকু শেষ করে হনহনিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আশিল। ফেলে যায় স্তব্ধ পায়রাকে। অগোছালো অনুভূতি, অনবরত কম্পন মিলিয়ে বেসামাল হয়ে পড়ে পায়রা। ততক্ষণে মনের কোণে জমে থাকা অভিমান লেজ গুটিয়ে পালিয়েছে কয়েকবার। পল্লব ঝাঁকিয়ে নিজ মনে বলে উঠল। এরকম কথা দিয়েই আমার পটল তোলাবে। তড়িঘড়ি করে নিচে ছুটে যায় সে। লোকটা লাগাম ছাড়া কথার পাল্লায় আর পড়তেই চায় না সে।
খাবার নিয়ে সোজা এসে লক্ষ্মী মেয়ের মতো বিছানায় গুটিয়ে বসে থাকে। আসিল ওয়াশরুম থেকে বেরিয়ে পায়রার অবস্থা দেখে আপনমনি হেসে উঠে এগিয়ে গিয়ে নিজ হাতে খাইয়ে দেয় পায়রাকে, সাথে নিজেও খেতে শুরু করে। এতে মোটেও অবাক হয় না পায়রা, কেননা আসিল বেশিরভাগ সময় পায়রাকে নিজে হাতে খাইয়ে দেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পায়রা গিয়ে সব গুছিয়ে রেখে আসে। ততক্ষণে বিছানায় পিঠ এলিয়ে দেয় আরশিল। পায়রা এসে পাশে শুতে আরশিল বলে উঠছে, স্বামীর স্থান হচ্ছে স্ত্রীর বুকে, কিন্তু আমি এখানে কি করছি? কতটুকু বলে পাশে শুয়ে থাকা পায়রার উপর ঝুঁকে পড়ে আরশিল। আরশিলকে নিজের খুব নিকটে আবিষ্কার করে ফাঁকা ঝোঁক গিলে পায়রা হুট করে কিছু মনে পড়ার ভঙ্গিতে আমতা আমতা করে বলে ওঠে, আপনি সারাদিন কোথায় থাকেন বর? প্রতিদিনই রাত করে বাড়ি ফেরেন আপনি। অফিসে যাই, বাবু তোর দেশে থাকে না, তাই বিজনেসটা আমাকে দেখতে হচ্ছে। কিন্তু আপনি কিভাবে? আপনি তো সম্পূর্ণ সুস্থ নন। অনেকটা দ্বিধা নিয়ে কথাটুকু বলে ওঠে পায়রা। আরশিল শরীর সবটুকু ভর ছেড়ে দেয় পায়রার উপর, আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে উঠল, আমি সুস্থ হয়ে যান, আপাতত এইটুকু জেনে রাখো, আমার মুড নষ্ট করো না। পায়রা চমকানোর সময় পায় না। এর পূর্বে আরশিল পায়রার গলায় মুখ গুজে দেয়। নিমিষেই বুক ধকধক করে উঠে পায়রার আবেশে বুঝে এলো আখি যুগল। শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে আকস্মিক স্পর্শ শিউরে উঠে পায়রা। আরশিল সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলল। পায়রার পেঁচে হাতের বিচরণ আরো গভীর হয়। কানের লতিতে উষ্ঠদয় ছুঁয়ে ফিচে ছড়ে বলে উঠছে, আজকে আমি একটু অসভ্য হলে তুমি কি রাগ করবে প্রাণ? কিছু প্রহর কেটে যায় নিস্তব্ধতায়। পায়রা কোনো সারা শব্দ না পেয়ে সরে আসতে না। আকস্মিক আরশিলের দূরে সরে যাওয়াতে মানতে পারে না পায়রা। শার্টের কলার আঁকড়ে ধরে আরশিলকে টেনে নিয়ে আসে একদম নিজের নিকটে। চক্ষুদয় আরশিলের নিঃস্বার্থ কঞ্চে নিবদ্ধ করে মোহনীয় কঞ্চে বলে উঠছে, একটু রাগ করবো না আরশিল। পায়রার সম্বোধনে শুনে বেসামাল হয়ে পড়ে আরশিল। লজ্জায় গুটিয়ে যায় পায়রা। আরশিলের গভীর স্পর্শে মাতাল হতে থাকে। তীব্র আকার ধারণ করলো অনুভূতিরা। স্পর্শ গভীর হতে থাকে সময়ের তালে। কর্ণপাত হয় আরশিলের উন্মাদ কণ্ঠস্বর, তুমি আমার হৃদয়ে জায়গা করার প্রথম নারী না হলেও হৃদয়ের শেষ সন্ধিটা তোমার সাথে হয়েছে। রাশিয়ার এক ঢাকা বরফ অঞ্চল, বরফে আবৃত রাস্তাঘাট, গাছপালা, সবকিছু। বাইরে তুষার পড়ে চলছে অবিরাম। এই হিমশীতল আবহাওয়ায় নেবিক্স নামে ক্লাবে বসেছে আড্ডার আসর। মদের গন্ধে উদ্ভট গন্ধ, রমণীদের নৃত্য আর কোণে বসে থাকা গিটার বাদকের গভীর স্বর, সব মিলিয়ে এক অদ্ভুত অন্ধকার সৌন্দর্য। মাফিয়া আরাকাদে মালেনকফ রাতে খুবই চনমনে হাতের গ্লাস নিয়ে দুজন রমণীর তালে তাল মিলিয়ে কোমর দুলিয়ে চলেছে। শান্তিতে ব্যাঘাত ঘটাতেই যেন ফোনটাই পেঁচে ওঠে সশব্দে। আরকাদি বিরক্ত মুখে ফোনের স্ক্রিনে তাকালো। নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল মুহূর্তে। কয়েক সেকেন্ড কেটে যায় নীরবতায়। জায়গা থেকে কিছুটা সরে আরকাদি ধীরে ধীরে ফোনটা কানে তুলে। ওপাশ থেকে ভেসে আসে গোটা গোটা ইংরেজি শব্দ। জুবায়ের বলছিলাম। আরকাদির মুখশ্রী মুহূর্তে চকচক করে উঠছে। হেই জুবাইর, কি খবর? ওসব কথা পরে হবে, কাজের কথায় আসি। তোমার করা উপকারের প্রতিদান তার সময় হয়েছে। আরকাদি, শীতের স্নিগ্ধ সকাল মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। ভোরের নরম আলো পুরো ঘরটাকে আলোকিত করে রেখেছে। জানালার ফাঁকগুলি আসা মৃদু আলো গাল ছুঁয়ে যেতে পিটপিট করে উঠে পায়রার চক্ষুদয় মেলে আড়মোড়া ভেঙে পাশে ফিরে যায়। বিছানায় ফাঁকা আরশিল প্রতিদিন তাকে নিজ হাতে নাস্তা করিয়ে তারপরে অফিসে যায়। আজ এর ব্যতিক্রম হওয়ায় অবাক না হয়ে পারল না। আশেপাশে নজর বুলিয়ে কঞ্চনালী গড়িয়ে বেরিয়ে আসে। আরশিল, হুম, কোনো সারা শব্দ নেই। মানুষটা কি তবে চলে গেল? কিছুটা মন খারাপ হয় তার। মন খারাপকে পিছনে ফেলে ফ্রেশ হয়ে আসে। মুখ মুছতে মুছতে এসে আয়নার সামনে দাঁড়ায়। আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকে মুগ্ধ হয়। গালগুলো খানিকটা ফুলো ফুলো হয়েছে। স্বাস্থ্য সামান্য বেড়েছে। দেখতে মন্দ লাগছে না, উল্টো আর সুন্দর দেখাচ্ছে। স্ক্রিনটা কি একটু বেশি কোমল দেখাচ্ছে, নাকি তার চোখের ভুল কি জানি। হাঁটু নিচ ছড়িয়ে যাওয়া চুলগুলো দেখতে দেখতে বলে উঠল, কিরে পায়রা, তোর সৌন্দর্য কি দিন দিন বেড়ে যাচ্ছে?
জামাইয়ের যত্ন পেতে পেতে দেখি সুন্দরী হয়ে যাচ্ছিস। শুধু তো জামাই ছাড়া তোর উপর আর কারোর নজর না লাগুক। কতটুকু বলে আপন মনে হেসে উঠে পায়রা। কখনো ভেবেছিল এতটা সুখী হবে সে? উল্টো নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল, কিন্তু এখন যেন মনে হচ্ছে পুরোটাই উল্টো। মানুষটাকে শুরুতে যেমন ভেবেছিল তেমনই একদমই না। তাকে আগলে রাখে একদম যত্ন সহকারে। ভাবনায় মগ্ন পায়রা। মনে মনে যেন সুখ পাখিরা দোলা দিয়ে উঠছে, চঞ্চল পায়ে বের হয়ে আসে কক্ষ হতে। দ্রুত কদমে লিভিং রুমে আসতে চোখে পড়ে ঈশিতাকে। কলেজের জন্য বের হয়ে যাচ্ছে মেয়েটা, হাতে বই, কাঁধে ব্যাগ ঝুলানো। পায়রাকে দেখে তাড়াহুড়ো করে বলে উঠল, ভাবি, আশিল ভাইয়া বাইরে গেছে, জরুরি কাজ পড়ে গেছে অফিসে। মাকে বলে গেছে তুমি যেন ঠিক সময়ে নাস্তা করে নাও। আমি কলেজে যাই, দেরি হচ্ছে, টাটা। কতগুলো বলে ঈশিতা দ্রুত বেরিয়ে যায়। পায়রার মনটা পুনরায় খারাপ হয়ে যায়। বাড়িতে এসে আর রাজিয়া মির্জা ছাড়া কেউ নেই। আসলে চাচা চাচিরা নিজস্ব বাড়ি গড়ে সেখানে চলে গেছে, আর ইশতিয়াক মির্জা বিজনেসের সুবাদে বছর অর্ধেকও বেশি সময় বাহিরেই কাটিয়ে দেয়। মন খারাপ নিয়েই পায়রা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রাজিয়া মির্জা রান্নার কাজে ব্যস্ত। চুপ করে গিয়ে দাঁড়িয়ে থাকে নিজের শাশুড়ির পানে। ক্ষুধা পেয়েছে বৌমা? টেবিলে গিয়ে বসো, নাস্তা দিচ্ছি। না আম্মু, তাড়াহুড়ো করবো না, ঠিক আছি আমি। পাশে রাজিয়া মির্জা পায়রাকে দেখে হেসে বলে উঠল। আকস্মিক কিছু শব্দে দুজনে চমকে ওঠে। পায়রার বুকের ভিতর যেন থক করে উঠে সহসা। সঙ্গীত দৃষ্টি নিক্ষেপ করলো একে অপরের পানে। চারপাশ উত্তাল। শহরে বড় সড়ো বাড়িতে আকস্মিক আগুন লাগার খবর মুহূর্তে সোশ্যাল মিডিয়া ও নিউজ চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়েছে। রিপোর্টার, ক্যামেরাম্যান সবাই উপচে পড়ে। সমবেত হয় মির্জা বাড়ির সম্মুখে। কালো ধোঁয়ায় ঢেকে আছে পুরো চারিপাশ। মানুষের ভিড়, চিৎকার, সব মিলে এক বিশৃঙ্খলা। ঠিক তখনই তাড়াহুড়ো করে এসে দাঁড়ায় নিবিড়। চোখে মুখে বিস্ময় আর ভয়। মির্জা বাড়িটাকে সে ভালো করে চেনে। তার প্রেয়সীর বাড়ি অগ্নিকাণ্ডের মতো। এইরূপ ঘটনায় মুখটা কেঁপে উঠে তার। ফায়ার সার্ভিসের লোকেদের নির্দেশ করে দ্রুত আগুন নেভানোর। ভেতরে তো মানুষ থাকার কথা, যেভাবে আগুন লেগেছে ওরা বেঁচে আছে তো? বাজে কথা বলো না কাবুল, মুখ বন্ধ রাখো আপাতত। বাজে কথা কখন বললাম স্যার? ঠিকই তো বলেছি। চুপ করতে বলেছি না? এই পরিস্থিতিতে অন্তত নিজের মুখটা বন্ধ করো প্লিজ, হাত জোর করছি। আর কিছু বলার সাহস করে না কাবুল। নিবিড়ের টেনশনে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়। বাড়ির ভেতরে মানুষগুলো তার কাছে কেউ না হলেও নিজের মাঝে অস্থিরতা অনুভব করে সে। এর মাঝে ভিড় ঠেলে প্রবেশ করে হাসে উম্মাদের মতো ছুটে এসে স্তব্ধ হয়ে যায় মুহূর্তে। দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়িটা দেখেই যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ে। পা ভেঙে বসে পড়ে মাটিতে। বাকরুদ্ধ হয়ে ঠায় বসে থাকে সে। তাই নিবিড় এগিয়ে যায় ইতস্তত করে, কাঁধে হাত রেখে মৃদু গলায় বলে উঠছে, নিজেকে শক্ত করুন আরশিল, আগুন নেভানোর চেষ্টা চলছে, আমরা খুব শীঘ্রই ভেতরে যেতে পারবো। অপলক দৃষ্টিতে পোড়া বাড়ির দিকে তাকিয়ে থাকে আশিল। আমার সাথে কেন এমন হয় বলতে পারেন অফিসার? আমার প্রিয়জনরাই কেন বারবার হারায়? আসিলের কথাটা কেমন তীরের মতো বুকে বিধি। নিবিড়ের গভীর কিছু ছিল কথাটায়। হাসিলের জন্য বজ্র মায়া অনুভব করেছে। আকস্মিক উঠে দাঁড়ায় আশিল। উম্মাদের মতো ছুটতে চায় বাড়ির দিকে। নিবিড় হতভম্ব হয়ে পড়ে। সঙ্গীত ফিরে পেতে ছুটে গিয়ে চাপড়ে ধরে আশিলকে। কি করছো আরশিল? পাগলামি বাদ দাও, ভেতরে যেও না। ছাড়ুন, আমার মা, আমার পায়রা ভিতরে পড়ে যাচ্ছে অফিসার। ছাড়ুন আমাকে, আমি তাদের বাঁচাবো। আসিলকে আটকে রাখা কষ্ট হয়ে যায়। আরও কয়েকজন পুলিশ এসে আটকে রাখে তাকে। হুট করে হাঁটু ভেঙে বসে পড়ে আসিল। চক্ষুদা টলমল করে ওঠে কিছুটা। আমার সাথেই কেন বারবার এমন করো খোদা? কেন আমার প্রিয় মানুষগুলোকে আমার কাছ থেকে কেড়ে নাও? আমার মা, আমার পায়রাকে আমার কাছে ফিরে দাও খোদা, তাদের নিও না। আমি যে এবার সহ্য করতে পারবো না, মরেই যাব। ঈশিতা এসে ভাইয়ের বুকে আশ্রে পড়ে। আসিল বোনকে আগলে নেয়। হাউমাউ করে কাঁদতে থাকে ঈশিতা। হাসিল নিষ্প্রাণ চোখে তাকিয়ে রয় জ্বলতে থাকা বাড়ির দিকে। আকস্মিক মেসেজ টোন বেজে ওঠে। প্রথমে পাত্তা দেয় না, পুনরায় বেজে উঠতেই বলহীন হাতে মোবাইলটা বের করা। মেসেজটা প্রতি নিমিষে চমকে উঠল। ঈশিতার চোখের পানি মুছে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, বলদ, আমাকে যেতে হবে এক্ষুনি। ঈশিতা অবাক হয়ে আক্ষিতয় নিবৃত্ত করলো আসিলের পানে।
এই পরিস্থিতিতে ভাই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? আশির চলে যেতে গিয়ে আবার ফিরে আসে। নিবিড়ের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টি নিক্ষেপ করলো। নিবিড়ও দৃঢ় দৃষ্টিতে তাকায় আশিরের পানে। এসে তাকে চাচির কাছে সুস্থভাবে পৌঁছে দিও। ওর গায়ে একটা ফুলের টোকা পড়লে ব্যাপারটা কিন্তু তোমার জন্য খুব একটা মঙ্গলকর হবে বলে মনে হয় না নিবিড়। নিবিড় ফ্রি কুচকে যায় আপনা আপনি। ওকে কি ছেড় দিচ্ছে? কতটুকু ভাবতে তীক্ষ্ণ হয় দৃষ্টি, তবুও পরিস্থিতির কথা বিবেচনা করে বলে উঠছে। সুস্থভাবে পৌঁছে দেবো, টেনশন করো না। ঈশিতাকে সাবধানে থাকতে বলে তড়িঘড়ি করে জায়গা প্রস্থান করে আসেল। দীর্ঘ প্রহর কেটে যায় এভাবেই। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিল ঈশিতা। আকস্মিক কোনো ফায়ার সার্ভিসের লোকের কথা শুনে সম্বিত ফিরে পায়। লোকটি আশাহত কণ্ঠে নিবিড়কে উদ্দেশ্য করে বলে উঠল। ঈশিতার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। প্রবল বিস্ময় শরীর ছেড়ে পড়ে যেতে নিলে নিবিড় বাহু আঁকড়ে ধরে। আমার মা ভাবি তাদের কিছু হয়নি নিবিড়, হতেই পারে না। পরিত্যক্ত পুরনো বাড়িতে দ্রুত পায়ে প্রবেশ করে আরশেল। এটা সেই বাড়ি যেখানে লাবণী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। পুরো বাড়ি পরিবেশটা অদ্ভুত ভাবে থমথমে। আরশেলের বুক থকথক করতে থাকে, পুরো শরীর আতঙ্কে ভরপুর। এই বাড়িটাকে সে ভয় পায়। এই বাড়িতে কেন বারবার নিয়ে আসা হলো আবার? আর পায়রা কোথায়? তার কোনো ক্ষতি করা হয়নি তো? আবার যোগ গিলে গলা ভেজানোর চেষ্টা করে আরশেল। না, পায়রার কিছু হবে না। আগেরবার যা হওয়ার হয়েছে, আর না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলে, কোথাও কেউ নেই। হুট করে নজরে আসে পুরনো টেবিলের উপর ল্যাপটপ, কিন্তু স্ক্রিন অফ। পাশে একটা ছোট্ট নোট। এটা তোমার জন্য, ওপেন করো। ল্যাপটপটা অন করতেই একটা ভিডিও সামনে আসে। প্লে চাপতে স্ক্রিনের আলোয় জমে ওঠে দৃশ্য। তার শ্বাস রীতিমতো বন্ধ হয়ে করে দেয়। তার মা আর পায়রাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মুখে কাপড় বাঁধা। ভিডিওর শেষে ভেসে ওঠে লাল কালিতে লেখা একটা লাইন। ওদের বাঁচাতে চাইলে এই ঠিকানায় চলে আসো। স্ক্রিনে ভেসে উঠে ম্যাপের কোঅর্ডিনেটস। গুগলে সেটা দিয়ে সার্চ করতে পিলে চমকে উঠে আসলে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। হাত পা অবশ্যই আসতে চাইছে। এই কোঅর্ডিনেটস, এটা তো রাশিয়ার মস্কোর এক প্রত্যন্ত অঞ্চল। আশিরের মাথা কাজ করা বন্ধ করে দেয় মুহূর্তে। দুনিয়ার চোখে সে পাগল, একজন মানসিক রোগী। তাহলে সে রাশিয়া যাবে কিভাবে? কোন মাধ্যমে? কার সাহায্যে? অন্ধকার নিমজ্জিত কক্ষ, মিটিমিটি জ্বলছে ছোট্ট একটি বাল্ব। চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে পায়রা। আকস্মিক নেত্রপলব সামান্য নড়ে উঠে, ধীরে ধীরে চক্ষুদয় মেলে ধরতে থক করে উঠল পায়রার বুক। বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো আশেপাশে। ভয়ের হৃদস্পন্দন থেমে যাওয়ার যোগান। হাত পায়ে নাড়ানোর চেষ্টা করেও পেরে ওঠে না। মনে পড়ে যায় তখনের ঘটনা। হুট করে অনেকগুলো গাড়ির শব্দে চমকে যায় পায়রা আর রাজিয়া মির্জা। পায়রার বুক ধুকপুক করতে শুরু করে। সে কৌতূহলবশত এগিয়ে যায়। গেট খোলার শব্দে হঠাৎ পুরো বাড়িটাকে থরথর করে জাগিয়ে তোলে। প্রায় 15 থেকে 20 জন মুখোশধারী লোক গাড়ি থেকে নেমে আসে। সকলের শরীরে কালো পোশাক। আতঙ্কিত অনুভব হয়। পুনরায় ছুটে যেতে চায় রান্নাঘরের দিকে। একজন তাকে মুহূর্তেই দেখে ফেলে, হুকুমের স্বরে বলে উঠল, ওই মেয়েটাকেই প্রয়োজন, আটকাও কি? পালানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। দুজন লোক দৌড়ে এসে পায়রার হাত চেপে ধরে। সে আত্মচিৎকার করে উঠলে আশেপাশে কেউ নেই যাকে পাওয়া যাবে। পরক্ষণেই একে একে গাড়িতে তুলে পায়রা আর রাজে মির্জাকে। একজন লোক পেট্রোল ঢেলে আগুনে লাগিয়ে দেয় বাড়ির পুরো বাড়িতে। তারপর মুখে রুমাল চেপে ধরতেই জ্ঞান হারায় পায়রা। এরপর আর কিছু মনে করতে পারে না। গলা শুকিয়ে কাঠ ঝকিলে গলা ভেজানোর চেষ্টা করে। তীব্র পানির পিপাসায় হাঁক ছেড়ে ডেকে উঠছে, কেউ আছেন? আমায় একটু পানি দিন না, বড্ড তৃষ্ণা পেয়েছে। কোনো সারা শব্দ নেই। ক্ষুধায় ও পেটের ভেতর নাড়িপুরি খাচ্ছে। ভীষণ ভাবে মনে পড়ছে আরশিলের কথা। চক্ষুটা ছলছল করে উঠছে মুহূর্তে। ফুপিয়ে কান্না করে উঠল নিমিষে। কাঁপতে থাকা কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসে, আপনি আসছেন না কেন আরশিল? দেখুন না আপনার প্রাণকে কারা বন্দি করে রেখেছে। আমার আপনাকে ছাড়া ভীষণ ভয় হচ্ছে, ভীষণ। এখানে বেশিক্ষণ থাকলে দম আটকে মারা যাব আমি। কান্নার মাঝে ফুট করে মনে পড়ে যায় রাজিয়া মির্জার কথা। ধীরে ধীরে কান্না থামিয়ে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়
আশেপাশে দৃষ্টি বুলিয়ে না একবার, না কোথাও নেই। ওনার আবার কোনো ক্ষতি করে দিল না তো? কথাটুকু ভাবতে শরীর কাঁটা দিয়ে উঠল তার। আল্লাহ রক্ষা করুন আমার আম্মুকে। পুরনো পরিত্যক্ত বাড়িটা নিস্তব্ধতার চাদরে মুড়ে আছে। অল্প স্বল্প আলো প্রবেশ করছে কক্ষের ভেতর। হাঁটু ভেঙে বসে আছে আরশেল। উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। পায়রাকে এক পলক দেখার তৃষ্ণায় বড্ড তৃষ্ণার্থ সে। সুঠাম বলিষ্ঠ শরীরটাও যেন অসাড় হয়ে আছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এমন মুহূর্তে। কিভাবে কি করবে মাথায় বুঝে আসছে না কিছুই। আকস্মিক মাথায় চুলগুলো শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল। পরক্ষণেই শান্ত হয়ে বিড়বিড় করে বলল, কি করব আমি? কিভাবে ফিরিয়ে আনবো আমার আপন মানুষগুলোকে? মস্তিষ্ক পুরো অচল। হুট করে মাথায় আসে ঈশিতার কথা, যে তাকে সাহায্য করেছিল সুস্থ হতে। তৎক্ষণাৎ চক্ষুতে চকচক করে উঠে। এখন ঈশিতাই পারবে তাকে সাহায্য করতে, কেননা ঈশিতার হাজবেন্ড রিয়াদ এয়ারপোর্টের উচ্চ পদস্থ অফিসার। এক মুহূর্ত দেরি না করে কলে ফোন লাগায় ঈশিতার নাম্বারে। প্রথমেই কেটে গেলেও পরবর্তীতে রিসিভ হয়। আরশিলের কণ্ঠনালী গলিয়ে দ্রুত কঞ্চে বেরিয়ে আসে। ঈশিতা, আমি অর্শিল বলছি। আমার তোমার সাহায্যের প্রয়োজন। কুকড়ে বসা শরীরটা ধীরে ধীরে কেঁপে উঠছে ভেতরের অসহায়ত্বে। ফোন কানে চেপে রাখতেও যেন কষ্ট হচ্ছে। ওপাশ থেকে ভেসে আসে ঈশিতার আতঙ্কিত কণ্ঠস্বর। হ্যালো আরশিল ভাইয়া, আপনি ঠিক আছেন? দম নেওয়ার শক্তিটুকু নেই আরশিলের। তড়িঘড়ি করে কাপা গলায় বলে উঠছে, ঈশিতা, আমার তোমার সাহায্য দরকার, খুব দরকার। ঈশিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকে, তারপর আতঙ্কে ভরা কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করে, কি সাহায্য বলুন ভাইয়া? ভাইয়া নিউজে দেখলাম আপনাদের বাড়িতে আগুন লেগেছে। সবাই ঠিক আছে তো? তাদের কিছু হয়নি। তাদের রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। রিয়াদের হেল্প দরকার আমার। ও আমাকে রাতারাতি রাশিয়া পাঠাতে পারবে? অবাক হয় ঈশিতা। রাশিয়া মানে কি? এত তাড়াতাড়ি রাশিয়া কিভাবে? কি? নিজের অবগতা প্রকাশ না করে বলে উঠল, আমাকে একটু সময় দিন ভাইয়া, আমি রিয়াদকে ফোনটা দিচ্ছি। আরশিল কলেই থেকেই ঈশিতার আর রিয়াদের কথাগুলো শুনছিল। গলার ভেতর শুষ্কতা জমে যাচ্ছে, হাত দুটো ঠান্ডা হয়ে আসছে। টেনশনে মাথার রগগুলো টনটন শুরু করেছে অলরেডি। ওপাশ থেকে শুট করেই বেঁচে আসে ভারী কণ্ঠস্বর। শোনো আরশিল, একটা জিনিস আগে বলে রাখি, বাংলাদেশ থেকে সরাসরি রাশিয়ার কোনো ফ্লাইট নেই। প্রথমে আরব আমিরাত হয়ে দেন রাশিয়ায় যেতে হবে, কিন্তু রাতারাতি সম্ভব কিনা আমি বলতে পারছি না। আমার খুবই দরকার রিয়াদ, একটু চেষ্টা করো প্লিজ, দেখো পারো কিনা। কণ্ঠে অসহায়ত্ব মিশে আছে। নিজেকে সামলানোর চেষ্টা করছে আরশিল। ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে সে। রিয়াদের বড্ড মায়া হয়। আচ্ছা আমি চেষ্টা করছি, একটু সময় দাও। সময় যেন আজকে বেইমানি করছে। প্রত্যেকটা সেকেন্ডও যেন ঘন্টার মতোই। আরশিল স্তব্ধ, নিশ্চুপ। টেনশনে প্যানিক অ্যাটাকও চলে আসার জোগাড়। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালায়। হাতের আজলায় মুখমণ্ডল আড়াল করে নিষ্প্রাণ কঞ্চে বিড়বিড় করে, কোথায় তুমি প্রাণ? তোমাকে এক পলক দেখার তৃষ্ণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজ আমি পারছি না নিজেকে শক্ত করতে। তোমার অনুপস্থিতি এই শক্ত আমিটাকে ভেঙে দিচ্ছে প্রাণ, ভেতর থেকে একদম গুটিয়ে দিচ্ছে। ঘড়ি ধরে কেটে যায় 20 মিনিট। মুঠো ফোনটা বেজে উঠতেই গড়ি তড়িঘড়ি করে রিসিভ করে কানে দেয় আরশিল। ওপাশ থেকে ভেসে আসে রিয়াদের উদ্দীপ কণ্ঠস্বর। ব্যবস্থা হয়ে গেছে আরশিল, ভোর 6টার দিকে আরব আমিরাতের একটা ফ্লাইট আছে। তোমার টিকিট আমি ম্যানেজ করে ফেলেছি। আরব আমিরাতে আমার পরিচিতরা আছে, তাদের বলে রেখেছি। তুমি নামার আধা ঘন্টা পরেই মস্কোর একটা কানেক্টিভ ফ্লাইট আছে, ওটার টিকিট সেখান থেকেই তোমার নামে রেডি করে দেবে। আরশিলের বুক থক করে উঠে। আরশিল চোখ বন্ধ করে শ্বাস ফেলে। এটা স্বপ্ন? তাহলে কি এখন পায়রার কাছে পৌঁছাতে পারবে? আর মস্কোতে তুমি নামার আগে থেকেই একজন পুলিশ অফিসার তোমার জন্য অপেক্ষা করবে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি সব বলে দিয়েছি, তুমি পৌঁছালে সে তোমাকে রিসিভ করে নেবে। আরশিল কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আনন্দেরা মূর্তি ছড়িয়ে পড়ে অভ্যন্তরে। কিভাবে রিয়াদের উপকারের শুকরিয়া আদায় করবে বুঝতে পারে না। তোমার উপকার আমি কখনো ভুলবো না রিয়াদ। আমার কাছে কৃতজ্ঞতা আদায়ের কোনো ভাষা নেই। রিয়াদের ঠোঁটের করে সামান্য হাসি খেলে যায়। আগে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনো, তারপর যা হওয়ার হবে। বিষয়টা খুব ঝুঁকিপূর্ণ, তবু তুমি যাচ্ছ, আমি তোমাকে আটকাবো না।
শুধু সাবধানে থেকো। যাত্রা শুরু করো আজ রাতেই। আর কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। কল কেটে যায়। কিছুক্ষণ আরশিল স্থির হয়ে বসে থাকে, চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু তার মাথার ভেতর খেলা চলছে অনেক কিছু। সূক্ষ্মভাবে সবকিছু পরিকল্পনা করে নেয় কিভাবে সবটা করবে। ল্যাপটপের স্ক্রিন এখনো টেবিলে জ্বলছে, সেই ভিডিওর ভয়াবহ ফ্রেম এখনো চোখের সামনে। রাস্তায় সারি সারি গাছ ফেলে গাড়ি ছুটে চলেছে দ্রুত বেগে। জানলা দিয়ে আসা শীতল বাতাসে তোড়ে ঈশিতার চুলগুলো উড়ে চলেছে মহা আনন্দে। সেদিকে খেয়াল নেই তার। এক মনে তাকিয়ে আছে বাহিরের দিকে, চোখ মুখ ফুলে যাচ্ছে তাই অবস্থা। নিবিড় একবার ঈশিতাকে দেখে নেয়, মেয়েটাকে কি বলে বুঝ দিবে ভেবে পায় না। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে মৃদু স্বরে জেগে উঠল, ইস্যু হুম। এখনো এমন মরমরা হয়ে থাকলে চলবে? আরশিল তো বললো সবাই সুস্থ আছে। ভাইয়া হুট করে কোথায় চলে গেল নিবিড়? ভাঙা কণ্ঠস্বর, কান্নার ফলে কণ্ঠটাও ভেঙে গেছে। একটা নিরিবিলি জায়গা দেখে গাড়িটা সাইড করে নিবিড়। ঘাড় বাঁকিয়ে পূর্ণ দৃষ্টিতে চাইল ঈশিতার পানে। মেয়েটা আশা নিয়ে তাকিয়ে আছে চারিদিকে, কিন্তু সে নিজেও তো জানে না আরশিল কোথায় আর কেন গেল। মেয়েটাকে আশাহত করতে ইচ্ছে করে না। আরশিল কাজেই গেছে ঈশিতা, হয়তো পায়রার তোমার মাকে ফিরিয়ে আনতে। পুনরায় নেত্রপলক ভিজে উঠে ঈশিতার কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমাদের পরিবারের সাথেই কেন বারবার এমন হয়? আমরা কি একটু শান্তিতে থাকতে পারবো না? নিবিড় জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পায় না। আকস্মিক ফুঁপিয়ে উঠে ঈশিতা। সবার জন্য বড্ড বেশি চিন্তা হচ্ছে। ঠিক আছে তো সবাই? নিবিড় ইতস্তত করে ঈশিতার হাত দুটো আঁকড়ে ধরে। হুট করে ঈশিতা আবদার করে বসে, আমাকে একটু জড়িয়ে ধরবে নিবিড়, একটা আশ্রয়ের দরকার। নিবিড় কোনো প্রকার বাক্য বিনিময় না করে নিজের প্রেয়সীকে বুকে আগলে না। ঈশিতা শক্ত করে আঁকড়ে ধরে নিবিড়কে, মিশে যায় একদম বুকের সাথে। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে থাকে নিজের জীবন নিয়ে। হুট করে কিছু মাথায় আসতেই বুক থেকে সামান্য মাথা তুলে তাকায়। ক্রন্দনরত অবস্থায় সূক্ষ্ম কণ্ঠে বলে উঠল, ভাইয়াকে শাস্তি দিও না নিবিড়। আমার ভাইয়া অনেক দুঃখ সহ্য করেছে, এই যে দেখো এখনো করছে। পায়রাকে নিয়ে যাও, একটু ভালো ছিল, এখন তাও নেই। আর শাস্তি পেলে আমি মানতে পারবো না। নিবিড় তৎক্ষণাৎ জবাব দিতে ব্যর্থ হলো। কি বলবে সে? এখানে তার আদৌ কিছু বলার আছে? কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিঃশব্দ রায়। মস্কোর বরফে ঢাকা রানওয়েতে চাকা ছোঁয়া মাসে আরশিল ধীরে 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 সুস্থে নেমে আসলো। ইমিগ্রেশন কাউন্টার পেরিয়ে সামনে এগিয়ে যায়। সামনে তাকাতে নজরে আসে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা একজন রাশিয়ান পুলিশ অফিসার। লোকটি হয়তো আরশিলকে চিনতে পারে। এগিয়ে এসে বলল, মিস্টার আরশিল, রাইট? ইয়েস অফিসার। আরশিল হাতে হাত মিলে হ্যান্ডশেক করে নেয়। আরশিলকে রিসিভ করে লোকটা নিজের গাড়িতে তোলে। প্রায় আধা ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে শহর ছাড়িয়ে তারা পৌঁছে যায় অফিসারের ছোট্ট অ্যাপার্টমেন্টে। আরশিল ফ্রেশ হয়ে আসলে খাবার সাজিয়ে দেয় অফিসার ইগর, কিন্তু কিছু স্পর্শ করে না আরশিল। পকেট থেকে মোবাইল বের করে কোঅর্ডিনেটটা ইগরের সামনে ধরে। এখানে যেতে হবে। ইগর কৌতূহলী ভঙ্গিতে ফোনটা হাতে নেয়। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে। নিমিষেই তার মুখের রং একেবারেই বদলে গেল। চক্ষুদয় বড় বড় হয়ে যায়। সহসায় ইংরেজিতে বলে ওঠে, তুমি নিশ্চিত এই কোঅর্ডিনেট সঠিক? হুম। ইগর ফোনটা রেখে দেয় টেবিলের উপর। একবার চক্ষুদয় বুলিয়ে নেয় আরশিলের গম্ভীর আর চিন্তিত মুখশ্রীতে। এটা মাফিয়ার সবচেয়ে ভয়ানক মাফিয়া, আরকাদি মালকভের আড্ডা। পুরো স্পেশাল ফোর্স যেখানে ঢুকতে ভয় পায়, তুমি কেন সেখানে যেতে চাইছো? ওর মতো ভয়ানক সন্ত্রাসী তোমার পেছনে কেন? আরশিল নিশ্চুপ হয়ে বসে থাকে, কারণ তার নিজেরই জানা নেই। সে তো ভেবেছিল এসব জুবাইরের চাল। এখানে আরকাদি কেন জড়াচ্ছে তার বুঝে আসে না। হুট করে মাথায় খেলে যায় পায়রা ঘুমন্ত মুখটা। বুকের ভেতর যেন কিছু একটা কামড়ে ধরে। দীর্ঘ সময় ধরে পায়রাকে দেখছে না। কেমন আছে পায়রা? নিঃশ্বাস আটকে আসে আরশিলের। আর দেরি করতে চায় না। আমি জানি না কেন, আর জানতে চাইও না। আমার শুধু আমার ওয়াইফকে প্রয়োজন, তাও খুব দ্রুত।
শেষে শুধু এতটুকুই বলে থেমে যায় আরশেল। পুলিশ অফিসার দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আমার গুপ্তচর পাঠাচ্ছি, কিন্তু জায়গাটা দুর্গম বন, খবর আনতে সময় লাগবে। তুমি কোথাও যেও না। নিস্তব্ধ রাত, ঘড়ি কাঁটা একটা ছুঁই। তবে নিদ্রাহীন আরশেল। গত 2 দিন ধরে আরশেল মস্কোর বরফে ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে চলেছে পায়রাকে। লোকজনের কাছে খোঁজ নিয়েও পায়রার কোনো খবর পায়নি। আরশেলের বুকের ভেতর যন্ত্রণা হয়, পায়রাকে দেখতে না পাওয়ার যন্ত্রণা। সে ভালো নেই, একদমই ভালো নেই। হুট করে একটা মেইল আসে আরশেলের নাম্বারে, যেখানে লেখা আছে আরকাদি রাশিয়ায় নেই, বরং সে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আছে। শিকুচকে ইমেলটার দিকে তাকিয়ে থাকে আরশেল। পরক্ষণেই শোয়া থেকে উঠে বসে। কেউ কি তার সাথে রসিকতা করছে? নইলে হুট করে এমন মেইল পাঠানোর মানে কি? আরশেল উঠে দাঁড়ায়। ইগোর দরজার সামনে গিয়ে কয়েকবার টোকা দিতে দরজা খুলে যায়। এত রাতে আরশেলকে দেখে অবাক হয় ইগর। এত রাতে তুমি এখানে? কি হয়েছে? এই ইমেলটা দেখুন। ইমেলটা একবার ভালো করে দেখে নেয় অফিসার। জানি গুপ্তচর একটু আগেই খবর দিয়েছে, তবে যে সন্ধ্যায় 7টায় হয়তো রওনা দিয়েছে, কাল সকালের মধ্যে হয়তো ফিরে আসবে আরকাদি। আরশেল নিচের রুমে ফিরে আসে। আর দেরি করতে চায় না সে। আর দেরি না করেও কোনো উপায় নেই, আজকে রাতটা পার করতে হবে। বিছানায় গা এলিয়ে দেয় আরশেল। বড্ড ক্লান্ত সে। পায়রাকে এক পলক দেখার জন্য মনটা বড্ড পুড়ছে। সিলিংয়ের দিকে নিষ্প্রাণ দৃষ্টি দিয়ে বলে উঠছে, কোথায় তুমি পায়রা? কেন পাচ্ছি না তোমাকে খুঁজে? দেখো, তোমার স্বামী একটা ইডিয়েট। 3টে দিন চলে গেল, তাও তোমাকে খুঁজে পেল না। আমাকে ক্ষমা করে দিও বউ। চোখের পলকে চলে যায় কয়েক ঘন্টা। শেষ রাত বলা চলে। সবে ঘুম এসে ধরা দিয়েছিল আরশেলের নেত্রে। আকস্মিক মেসেজ টোনে বেজে উঠতেই ঘুম ছুটে যায় তার। ফোন চেক করতেই নজরে আসে আরেকটি মেল। কৌতূহলবশত ওপেন করতে দেখতে পায় সেখানে লেখা, তোমার জন্য একটা স্পোর্টস কার রেডি আছে, আর কারের ডিক্কিতে কিছু অস্ত্র আছে যা তোমার প্রয়োজন। লোকেশন দেওয়া আছে কারের ভিতর, লোকেশন অনুযায়ী চলে আসো, হয়তো পায়রাকে পেয়ে যাবে। এতটুকু দেখে শরীরের তীব্র ঝংকার অনুভব করেছে। ইমেলটা কে পাঠিয়েছে সে জানতেও চায় না, শুধু চায় পায়রাকে ফিরে পেতে। দ্রুত কদমে মেসেজটা গিয়ে দেখায় ইগোরকে। ইগোর অবাক হয় না, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি জানতাম তোমরা এখনো যাওয়া উচিত আরসিল। রিপিট, আমি জানতাম তোমার এখন যাওয়া উচিত আরসিল। আমি কার পর্যন্ত পৌঁছে দেব তোমাকে। আরশেল ইগোরের এহেন ব্যবহারে কিছুটা অবাক হয়, তবে বেশিক্ষণ ভাবে না। তাকে দ্রুত পৌঁছতে হবে পায়রার কাছে। রেডি হয়ে ছটপট বেরিয়ে পড়ে। আশেপাশে অসংখ্য গাছগাছালিতে ঘেরা, গাছের বেড়াজালে আটকানো এই জঙ্গল থেকে বাইরে দৃষ্টি দেওয়া একদমই দুষ্কর মনে হচ্ছে। দিনের বেলাতেও ঘন ঘন যেন গাছপালায় চারিপাশে অন্ধকার হয়ে আছে। এরই মাঝে দিয়ে এগিয়ে চলে আরশেল। পরনে হুডি, হাতে 2টো গান। গাড়িতে ছিল। কিছু দূর এগোতেই হুট করে নজরে আসে বিশাল এক প্রাচীরে ঘেরা দেয়াল। আরশেল আশেপাশে একবার নজর বুলিয়ে মাথার হুডিটা টেনে নেয় মাথায়। আরেকবার নজর বুলিয়ে খুঁজতে থাকে উপরে ওঠার মতো কোনো জায়গা। পেয়েও যায়। হাতে থাকা গান 2টো নিয়ে কৌশলে গাছের উঠে উকি দিতেই নজরে আসে একটি পরিত্যক্ত বাংলো। এটাই আরকাদির আড্ডাস্থল। আশেপাশে অনেক অস্ত্রধারী লোক পাহারা দিচ্ছে। গাছ থেকে নিচে নেমে দাঁড়াতে মোবাইলের নোটিফিকেশন টোন বেজে উঠে ইমেল এসেছে। ডোন্ট ওরি, আই এম হিয়ার। মেসেজটা পড়ার সাথে সাথে কিছু লোক মাটিতে লুটিয়ে পড়ে। আরশেল সামনে থাকা এক বন্দুকধারীকে পায়ে গুলি করে তার অস্ত্র ছিনিয়ে নেয়। আরশেলকে লক্ষ্য করে বাকি লোকগুলো এগিয়ে আসতেই একে একে সকলকে গুলি করতে থাকে আরশেল। সকলকে আধমরা হয়ে যেতেই বাঁকা হাসি ফুটে ওঠে আরশেলের উষ্ঠের কোণে। এবার পায়রার কাছে পৌঁছানো থেকে কে আটকায় আমিও দেখব। পুরো বাংলো মিউজিকের শব্দে মুখরিত। মুখের হুড়িটা ভালো করে টেনে সাবধানতা অবলম্বন করে ভেতরে প্রবেশ করে আরশেল। ভেতরে পার্টি চলছে। পুরো কক্ষে একবার চোখ হৃদয় বুলিয়ে দৃষ্টি গিয়ে আটকায় মেয়েদের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা আরকাদির দিকে। মিউজিক প্লেয়ারটাকে শিওর করে 2টো গুলি ছুড়ে সকলেই ছোটাছুটি করে জায়গা ত্যাগ করে। আরকাদি প্রথমে ঘাবড়ে যায় কিছুটা, পর করে চিল্লিয়ে নিজের লোকেদের উদ্দেশ্যে বলে ওঠে, কার এত বড় সাহস আমার রাস্তায় এসে আমার ওই পার্টি বেচতে দেয়?
আশিরকে দেখা মাত্র সকলে সমান তালে তার উপর হামলে পড়ে, কিন্তু অল্প লোকজন হওয়ায় সহজে সকলেই কাবু করে ফেলে আরশিয়াল। এবার পুরোপুরি ঘুরে দাঁড়ায় আরকাদির পানে। তুই কে? আবার আস্তানায় কাজ কি তোর? পায়রা কোথায়? শু কুচকে যায় আরকাদির, পরক্ষণই বাঁকা হেসে বলে উঠছে, ওহ, তুই তাহলে আরশিল। তোকে দেখার বড্ড ইচ্ছে ছিল রে। যাক, আজ দেখে নিলাম। এবার তোকে উপরে পাঠানোর দায়িত্বটা না হয় আমি নিলাম। আরকাদি কথাটুকু বলেই পায়ের কাছ থেকে বন্দুক বের করে, মুহূর্তেই তাক করে ছুড়ে দেয় আশিলের দিকে। আকস্মিকতায় গুলি ছুড়ে যায় আশিলের বাঁ কাঁধ, তবে সরে যাওয়া দরুন খুব একটা ক্ষতি করতে পারেনি। ক্রোধে ফেটে পড়ে আরশিল। একে তো পায়রাকে পাচ্ছে না, তার উপর এই আঘাত। রেগে গিয়ে ছুটে আর আরকাদির দিকে প্রচণ্ড রাগে কৌশলে হাত ঘুরিয়ে আঘাত করে আরকাদির মাথায়। ফলস্বরূপ প্রচণ্ড ব্যথা, মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আরশিল তার চুল আঁকড়ে ধরে হিসিয়ে বলে উঠল, বল, তোর এসব করার কারণ কি? কেন পায়রাকে কিডন্যাপ করলি? আর পায়রা কোথায়? আরকাদি নিশ্চুপ হয়ে পড়ে থাকে। এতে আরো রেগে যায় আরশিল। কোমরে গুজে রাখা ছুরিটা বের করে এক টান দেয় আরকাদির হাত বরাবর। প্রচণ্ড ব্যথায় কুকড়ে উঠেছে। বলবি নাকি ছুরিটা তোর চোখে ঢোকাবো? বলছি, জুবাইয়ের কথাই আমি এসব পড়েছি। পায়রার মাকে কোথায় বন্দি করে রেখেছিস? গড়গড় করে রক্তস্রোত গড়িয়ে যাচ্ছে। কিছুটা ঠোক গিলতে আরকাদির কণ্ঠস্বর গলিয়ে বেরিয়ে আসে, মেয়েটাকে কোনার একটা রুমে আটকে রাখা হয়েছে, আর কারো খোঁজ আমার কাছে নেই। কিছুক্ষণ পরে জুবাইর আসবে মেয়েটাকে নিতে। সেই জানবে হয়তো তোর মা কোথায়। এবার আমাকে ছেড়ে দে প্লিজ। উম্মাদের মতো ঘর কাঁপিয়ে হেসে ওঠে আরশিল। পরক্ষণে হাসি থামে, ছুরি চালান করে আরকাদির জিহ্বায়। কাটা জিহ্বা মাটিতে গড়িয়ে পড়ে। আরকাদি ব্যথা চিৎকার করার পূর্বেই ছুরিটা দিয়ে গলায় টান দেয়। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে আরশিলের মুখশ্রীতে। হাত দিয়ে রক্তটুকু মুছে বিরক্ত হয়ে বলে উঠছে, চুপ কর শালা, এমনি মাথা ধরে আছে, তার উপর তোর প্যাচ প্যাচ সহ্য হবে না। এর থেকে ভালো তুই শান্ত হয়ে যা। অন্ধকার কক্ষে নিস্তেজ অবস্থায় পড়ে আছে পায়রা, হাত পা বাঁধা। গত 2 দিন ধরে এভাবে আটকে রাখা হয়েছে তাকে। শুধু খাবারের সময় একটা মেয়ে এসে বাঁধনটুকু খুলে দিয়েছে, ঠিকঠাক খাবারও ছুঁয়েও দেখেনি সে। আশির আশ্রয় আশার প্রিয়র গুনছে, হয়তো আশির এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। কান্না করতে করতে চোখে মুখের অবস্থা বিধ্বস্ত, চোখ মুখ শুকিয়ে এই চুকুনি হয়ে আছে। অন্ধকার কক্ষে হুট করে আলো চোখে পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে পায়রা। চোখ খুলে তাকানোর আগ্রহ পায় না, সেভাবেই চেয়ারে হেলে পড়ে থাকে। হুট করে কর্ণপাত হয় একটা শব্দ, যা তার হৃদস্পন্দনকে বাড়িয়ে তুলতে যথেষ্ট। প্রাণ, নেত্র পলব ছাকিয়ে চক্ষুদয় মেলে তাকাতে থমকে যায় পাড়া। অভ্যন্তরের থাকা হৃৎপিণ্ড ছুটতে শুরু করে বেগতিক। আরশিল মুহূর্তেই ছলছল করে ওঠে চোখ। আপনি এসেছেন আরশিল? সহসা ফুপিয়ে উঠেছে। দ্রুত কদমে এগিয়ে আসে আরশিল। পায়রার মুখমণ্ডল হাতের আঁচলে নিয়ে উম্মাদের মতো চুমু খেতে থাকে পুরো মুখশ্রীতে। কতদিন পর দেখছে তার প্রাণকে। হাত পায়ের বাঁধন খুলে দিতে বুকে আশ্রে পড়ে পায়রা। আরশিলের শার্ট মুঠোয় পুড়ে ফুপাতে থাকে। আপনি এত লেট কেন করলেন বর্ষা? এবার কিছুদিন দেরি করলে তো মরে যেতাম আমি, শিওর। এসব বলো না প্রাণ, দেখো আমি চলে এসেছি, আর কিচ্ছু হবে না। পায়রাকে নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে আরশিল, যত্ন করে আগলে নেয় বুকের মাঝে। এতক্ষণে শান্তি লাগছে তার। আর যদি দেরি করলে সে নিজেই হয়তো মারা যেত দম বন্ধ হয়ে। আরকাদের নাম্বারে একের পর এক কল দিয়েই চলেছে জুবাইর, কিন্তু ধরার কোনো নামগন্ধ নেই। প্রচণ্ড বিরক্তিতে নাক মুখ কুচকে আসে তার। আরও কয়েকবার ডায়াল করার পরও কোনো রেসপন্স না পেয়ে প্রচণ্ড রাগে ফোনটা ছুঁড়ে মারে দেয়ালে। পাল্টা মরে গেছে নাকি? কখন থেকে ফোন করছি, ধরার নাম নেই। বাংলাদেশও তো আবার ফিরতে হবে। রাগে নিজের চুল খামচে ধরে জুবাইর। খুব সূক্ষ্মভাবে প্ল্যান সাজিয়েছে আরশিলকে মারার। আরশিল রাশিয়া পৌঁছাতে পৌঁছাতে সে পায়রাকে নিয়ে বাংলাদেশে চলে যাবে। এরপর আরশিল পায়রাকে খুঁজতে আরকাদির আস্তানায় যাওয়া মাত্র আরশিলকে মেরে দিবে আরকাদি। নিজের ভাবনার মাঝে বাঁকা হেসে ওঠে জুবাইর। সময় ব্যয় না করে নিজেই বেরিয়ে পড়ে আরকাদির আস্তানার উদ্দেশ্যে। কালো বিশাল গেটটা ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দে গেটটা খুলে যায়। কিছুটা অবাক হয় জুবাইর।
গেটে কাউকে পাহারা দিতে না দেখে, তবে খুব একটা পাত্তা দেয় না। গেট ঠেলে ভেতরে ঢুকতে বুকের ভেতর হাঁচমো ঠান্ডা স্রোত বয়ে গেল। এতগুলো মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে উঠে জোবায়ের। চারিদিকে রক্ত, সবগুলো মানুষ মেঝেতে লুটিয়ে আছে। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। পেছনে গুজে রাখা বন্দুকটা বের করে শক্ত হাতে চেপে ধরে। বাড়ির ভেতরে প্রবেশ করতে পা জমে যায় জুবায়ের। আরশিল বসে আছে আরকাদির রাজকীয় চেয়ারটায়। আরশিল, তুই এখানে? চমকালি আমার ভাই। তুই এখানে এত তাড়াতাড়ি কি করে সম্ভব? ধীর কদমে এগিয়ে আসে আরশিল, ঠোঁটের করে বিদ্রুপ হাসি ফুটিয়ে তোলে। কিছুটা খাপড়ে গিয়ে দুকদম পিছিয়ে যায় জুবায়ের। তার পুরো দলবল বাংলাদেশে। এখানে আরশিলের সাথে লড়াই করলে একা হাতেই করতে হবে। আরশিল হুট করে জুবায়ের চোয়ালে ঘুষি দিতে রক্তচক্ষু নিয়ে চাইল জুবায়ের। হাত উঁচিয়ে আঘাত করবে এর পূর্বেই শার্টের কলার ধরে তাকে দেয়ালের দিকে ছুঁড়ে দেয় আরশিল। রাগের দাপটে সুগঠিত শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আমার আম্মুকে কোথায় রেখেছিস বল? প্রচন্ড ব্যথায় কুকড়ে উঠে জুবায়ের। পাশে একটা বন্দুক পেতে হাতে তুলে নেয় তৎক্ষণাৎ। বাঁকা হেসে বন্দুক তাক করে আরশিলের দিকে। উফ, আরশিল ভাই আমার, এখন যদি এটার একটা বুলেট ঠিক তোর কপাল বরাবর টুকে দেই, ব্যাপারটা কেমন হবে বলতো? কতটুকু বলে বন্দুকের ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি না থাকায় ঘাবড়ে যায়। আসিল বাঁকা হেসে এসে কিছুটা এগিয়ে আসতেই ছুটে বাইরে বেরিয়ে যায় জুবায়ের। কোনো মতে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা চালায়। রাশিয়ার বরফ ঢাকা এরিয়ার রাস্তায় দুটো কার সাই সাই করে ছুটে চলছে জুবায়ের গাড়ি সামনে, আর তার পিছু পিছু ফুল স্পিডে ছুটে চলছে আরশিলের লাল স্পোর্টস কার। রাস্তার ধুলো বরফে মিশে ধোয়ার মতো ছুটছে দুদিকে। জুবায়ের রিয়ার ভিউ মিরর দেখে দাঁত চেপে বলে উঠল, শালা কুত্তার মতো পিছু পড়েছে, এবার শুধু বেঁচে নেই, তোমার মৃত্যু আমার হাতেই লিখবো। গাড়ি দুটো টানেল পেরিয়ে বরফে স্কিড করে আবারও স্ট্রেট রোডে ওঠে। পুরো রাস্তা প্রায় জনশূন্য। আকস্মিক চার রাস্তার মোড়ে পৌঁছাতে ডান দিকে থেকে একটা বিশাল ট্রাক গর্জে সামনের দিকে এগিয়ে আসে সোজা আরশিলের দিকে। শিট! চেঁচায় আরশিল, ব্রেক চাপে অনিয়ন্ত্রিতভাবে, কিন্তু মাত্রাহীন স্পিডে ব্রেক কাজ করে না। গাড়ি পিছলে যায় নিমিষে। ক্ষুধার্ত ট্রাক তার গাড়িকে উড়িয়ে দিবে এমন সময় বিকট শব্দে জুবাইরের গাড়িকে ধাক্কা মারে আরেকটি ট্রাক। ট্রাকের ধাক্কায় জুবাইরের গাড়ি উল্টে গিয়ে রাস্তায় ধারে কাত হয়ে পড়ে। আধমরা জুবাইর কোনো মতে দরজা খুলে বাইরে আসে। মাথা দিয়ে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে তার। আরশিল গাড়ি থামে, দ্রুত গতিতে এগিয়ে আসে জুবাইরের সামনে। জুবাইরের কলার ধরে টেনে তুলতে আকস্মিক কর্ণপাত হয়। আরে এত জোরে ধরো না, এমনি বেচারা মরা, পরে আরো মরে যাবে। আশির পাশ ফিরে তাকায়। ট্রাকের চালকের সিট থেকে নামছে নিবিড়, পরনে কালো জ্যাকেট, মুখে বিজয়ী হাসি। বের হওয়ার সময় নিজেই কাজ ঝাড়ছে, যেন খুব মহৎ কাজে সেরে সে বিজয়ী হয়েছে। নিবিড় দুই পা দুলিয়ে এগিয়ে আসে আরশিলের নিকট। আরশিলের চোখে চোখ পড়তে চোখ টিপে বলে উঠল, কি ব্যাপার সুমন্দি, আসমান থেকে পড়লে নাকি? আরশিল গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে নিবিড়ের পানে। নিবিড়কে এখানে দেখে সে অবাকই হয়েছে, তবুও নিজের অভিব্যক্তি আড়াল করে গম্ভীর মুখে বলে উঠছে, তুমি এখানে কেন? কি করি বলো, একমাত্র সুমন্দিকে বাঁচাতে তো হবেই, তারপর আবার তার আশেপাশে সব বিষধর সাপ, আমাকে আসতে তো হতোই। নিবিড়ের কথা না বুঝে প্রশ্ন করে। মানে? নিবিড় কিছু বলতে যাবে এর পূর্বে আকস্মাৎ একটা গুলি এসে লাগে জুবাইরের মাথায়। বিকট শব্দে জুবাইর শয্যা হঠাৎ এক ঝটকে কেঁপে উঠল। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল নিথর শরীরটা। আরশিল স্থির। নিবিড় এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলল না। দুজনে হতবম্ব হতবাক। আরশিল দ্রুত জুবাইর থেকে চোখ সরিয়ে চারিদিকে দৃষ্টিপাত নিক্ষেপ করে পরখ করল। বরফ মাখা রোডের বিপরীত দিক থেকে এক মহিলা দৌড়ে এগিয়ে আসছে। আরশিলের মুহূর্তে বুকটা মোচড় দিয়ে উঠল। আম্মু? রাজিয়া মির্জা দৌড়ে ছুটে এসে আসিলের বুকের মধ্যে মুখ গজল। তার হাত কাঁপছে প্রচন্ডভাবে। শ্বাস ফেললো এলোমেলো। আসিলের মুখে হাত বুলে চিন্তিত কণ্ঠে বলে উঠল, বাবা,
তুই ঠিক আছিস? আমি ভেবেছিলাম, ও আল্লাহ, আমার ছেলেটা। আশিল হতবুদ্ধির মতো দু হাত তুলে মাকে ধরে। মায়ের শরীরটা খুব সূক্ষ্মভাবে কাঁপছে। মাকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। এরই মাঝে সেখানে পায়রাকে নিয়ে উপস্থিত হয় ইগর। পায়রা আরশিলের দিকে দ্রুত এগিয়ে আসে। গভীর দৃষ্টিতে পায়রার দিকে তাকায় আরশিল। মেয়েটার মুখ শুকিয়ে একদম ইটুকুনি হয়ে আছে। কেউ উপস্থিত না থাকলে মেয়েটাকে আগলে নিত, পারলে একদম বুকের ভিতর ঢুকিয়ে রাখতো। এই ছোট্ট মেয়েটাকে হুট করে কর্ণে এসে বাড়ি খায় রাজিয়া বেগমের আহাজারি। পায়রাকে বুকে নিয়ে টেনে কান্না করতে থাকে, করতে করতে বলে উঠছে, পায়রা মা, তুই ঠিক আছিস? ওরা কিছু ক্ষতি করেনি তো তোর? না আম্মু, ঠিক আছি আমি। মুখে আঁচল দিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকে রাজিয়া বেগম। নিবিড় দুই হাত পকেটে ঝুঁকিয়ে গাল ফুলে বিরক্তি ভঙ্গিতে দাঁড়িয়েছিল। আবেগঘন দৃশ্য কয়েক সেকেন্ড চলার পরই সে বিরক্ত মুখে গলা খাকারি দিল। আপনার নাটকটা শেষ হলে এবার আমি কিছু বলি। নিবিড়ের এমন কথায় চমকালো সকলে। আরশিল ভ্রু যুগল কুঞ্চিত করে সহস্র বলে উঠল, কাকে এসব বলছেন মিস্টার নিবিড়? যা বলার ভেবেচিন্তে বলবেন। উনি সম্পর্কে আমার মা হন। নিবিড়ের মুখশ্রী শীতলতায় ছেয়ে যায়। দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি বলবই, কারণ এই নাটকের সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছেন উনি নিজেই। রাজিয়া মির্জা ঘাবড়ে যান। তীক্ষ্ণ গলায় বলে উঠছেন, কিসব বাজে বাজে কথা বলছেন অফিসার? নিবিড় হেসে ফেলল তৎক্ষণাৎ। হাততালি দিয়ে সামনে এগিয়ে এসে বলে উঠল, এই যে নাটক শুরু করলেন আবার। ঠিক আছে, তাহলে শুরু থেকে বলি কিভাবে আপনার চালাকি ধরে ফেললাম। হতভম্ব হয়ে তাকিয়ে রয় পায়রা। কিছুই তার মাথায় আসছে না। অপরদিকে আরশিলও তার ব্যতিক্রম না। মায়ের বিরুদ্ধে এমন কথা বলায় প্রচন্ড রাগ হচ্ছে। এরই মাঝে নিবিড় বলে উঠল, ডক্টর মুন্তাসিরের মৃত্যুর পর তার কল লিস্ট চেক করতে যে মজার একটা নাম্বার পেলাম। ডক্টর মারা যাওয়ার প্রায় ঘন্টাখানেক আগে কল গেছে সেই নাম্বারে। আর সেই নাম্বারে কল দেওয়া হয়েছিল ঠিক সেই সময়ে যখন তুমি তার চেম্বারে চিকিৎসার জন্য গিয়েছিলে আরশিল। কৌতূহলবশত নাম্বারটা খুঁজে দেখি, কিন্তু অবাক করা বিষয় হলো রেজিস্ট্রেশনে দেখাচ্ছে কোনো তোমাদের বাড়ি কাজের মেয়ে আসমার নামে। কিন্তু সমস্যা হলো আসমা মেয়েটার কোনো ফোনই নেই। চাপ দিলে সব বলে দিল সিমটা আপনার, মানে রাজিয়া মির্জার। আপনি আপনার বাড়ির কাজের মেয়ের নামে রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু সে তো জানতো না এই সিম দিয়ে আপনি কি কাজ করেন। ঠিক বলেছি তো শাশুমা? কতটুকু বলে বাঁকা হাসি ফুটিয়ে তোলে নিবিড়। প্রচন্ড ভাবে ঘাবড়ে যায় রাজিয়া মির্জা। আরশিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের মুখশ্রীর পানে। মুখের অভিব্যক্তি একদম শান্ত। নিবিড় পুনরায় আরশিলকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, ডাক্তারকে মেরেছে এটা অবশ্য জানতে বাকি নেই, কিন্তু তার থেকে বড় কথা কি জানেন সুমন্দি মশাই? আপনার মাই আপনাকে পাগল বানানোর প্ল্যানটা করেছিল। লাবণীকে মারার ব্যাপারটা উনি জেনে গেছিল, যার কারণে জুবাইদের গ্যাংটাকে ব্ল্যাকমেইল করত। তোমার বাবার সম্পত্তি তো তোমার নামে, তোমাকে মেরে ফেললে তো সব সম্পত্তি চলে যেত তোমার চাচার নামে। রাজিয়া মির্জা সেইটা হতে দিতে চাইতো না, তাই প্রথমে সাজালো তোমাকে পাগল বানিয়ে অচল করে রাখার প্ল্যান। তাই তোমাকে চিকিৎসাধীন অবস্থায় পাগল বানানোর পুরো ফন্দি আটে, আর সফলও হয়। আর একটা মজার কথা কি জানো? পায়রা দম বন্ধ করে শুনছিল পুরো ব্যাপারটা। এবার ছলছল দৃষ্টিতে তাকায় আরশিলের পানে। লোকটা এই ব্যাপারগুলো কিভাবে মেনে নিবে? আরশিলের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকাতে লক্ষ্য করে অল্প অল্প চিকচিক করছে নেত্রের গণ। মানুষটা কি কাঁদছে? এই শক্ত মানুষটাকে কান্নায় আদৌ মানায়? আরশিল তখনও তাকিয়ে তার মায়ের দিকে। তোফায়েলকে মনে আছে নিশ্চয়ই? ও ছিল রাজিয়া মির্জারই ছেলে। নিজের ছেলেকে সাথে নিয়ে তো আর মির্জা সাহেবের সংসার করতে পারবে না, তাই তাকে দিয়ে দেয় এক দম্পতির কাছে। ছেলে কিছুটা বড় হলে তোমার সাথে তাকে বন্ধুত্ব করতে বলে উনি নিজেই, কিন্তু তুমি তাকে মেরে দিলে সমস্ত ক্ষোভ গিয়ে জমা হয় তোমার উপর। রাজিয়া মির্জা একজন পতিতা ছিলেন, যার সাথে সুযোগ এসেছে সেখানে সুবিধা নিয়েছেন। তোমার বাবাকেও ঠিক ফাঁসিয়েই তার গলায় ঝুলে যান, আর এই কারণেই মিস্টার মির্জা সবসময় তোমাদের থেকে দূরে দূরে থাকতো। আর এখন নিজে ফেঁসে যাবে দেখেই জুবাইরকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলল। নিজের কথাটুকু শেষ করে লম্বা দম নেয় নিবিড়। রাজিয়া মির্জা হুট করে পায়রার মাথায় বন্দুক ধরে। আমাকে যেতে দে, নয়তো ওকে কিন্তু শেষ করে দিব।
পায়রা খাপড়ে যায়। ভয়ার্ত আর অসহায় মিশ্রিত দৃষ্টি মেলে ধরে আশিলের পানে। আশিলের চক্ষুদয় রক্তিম বর্ণ ধারণ করেছে। ততক্ষণে হাত মুষ্টিবদ্ধ করে একবার পরখ করে নেয় রাজিয়া মির্জাকে। ভিতরে কিছু একটা বড্ড পড়ছে, নেত্রপলক কেঁপে উঠছে হালকা। প্রিয় মানুষের থেকে এমন প্রতারণা মেনে নিতে পারছে না কিছুতে। নিবিড় আরশিলের দিকে তাকাতেই কিছু একটা ইশারা করে সে। তৎক্ষণাৎ নিবিড় এগিয়ে যায় রাজিয়া মির্জার নিকট। রাজিয়া মির্জা এতেই ভুল করে বসে। তার মনোযোগ নিবিড়ের দিকে যেতে তৎক্ষণাৎ তার মাথায় গুলি চালিয়ে দেয় আরশেল। পায়রার কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে। রাজিয়া মির্জার রক্তাক্ত শরীরটা দেখে হাউমাউ করে কেঁদে ওঠে নিমিষে। যতই হোক মায়ের ভালোবাসা পেয়েছিল মানুষটার থেকে, হোক না মিথ্যে ভালোবাসা। আরশেল ধীরে ধীরে এগিয়ে এসে হাঁটু ভেঙে বসে পড়ে রাজিয়া মির্জার নিথর দেহের পাশে। মাথাটা যত্ন করে সহকারে কুলে তুলে নেয়, চুলে হাত বুলাতে বুলাতে বলে উঠল, এমনটা কেন করলে আম্মু? তুমি তো আমার নিজের মা না। তাও তো আমি তোমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছিলাম। আমার মা তো সে ছোট্ট থাকতে আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু তুমি তো ছিলে আরেক মা হয়ে। মায়েরা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে, কিন্তু তুমি কিভাবে চাইলে? আরশিলের নেত্রকোণের বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রাজিয়া মির্জাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে শেষবারের মতো নিয়ে নেয় মায়ের শরীরের চোখু। এই সেই মা যাকে সে এত বছর নিজের মা ভেবে এসেছিল। রাজিয়া মির্জার দেহটা আরেকটু নিজের সাথে মিশিয়ে নেয়। যাকে যত আপন ভেবে আঁকড়ে ধরে, নিয়তি ঠিক ততটাই তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট আমাকে কেন বইতে হয় বলতে পারো আম্মু? সময়ের স্রোত কারোর জন্য থেমে থাকে না। সময় আর নদীর স্রোত ধারা বয়ে চলে আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। বসন্তের মৌসুম ঠিক তেমনি বসন্ত লেগেছে আজ মির্জা বাড়িতে। পুরো বাড়ি আলোয় আলোয় আলোকিত। মানুষের কোলাহলে চারপাশ পরিপূর্ণ, প্রতিটি কোণা। 5 মাসের উঁচু পেঁচা হাতে ধরে নিচে নেমে আসছে পায়রা। পরনে লম্বা ঢিলেঢালা গোল জামা, শাড়ি পরতে চাইলেও আরশিল দেয়নি। হোঁচট খেয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন গর্ভের ভেতর ছোট্ট প্রাণটা নড়েচড়ে উঠতে পায়রা পেটের উপর হাত রাখে। তোর বাবার বাড়িতে আজ উৎসব লেগেছে বাবু, তোর ফুপির বিয়ের উৎসব। ধীরে স্বস্তি কদম ফেলে স্টেজের দিকে এগিয়ে যায় পায়রা। স্টেজে বউরূপে বসে আছে ঈশিতা। ইস, মির্জাকে কি মিষ্টি লাগছে। একবার নিবিড় আর ঈশিতাকে পরখ করে পায়রা। তাদের দুজনকে বেশ মানিয়েছে। আকস্মিক কোথা থেকে দ্রুত কদমে এগিয়ে আসে আরশেল। মুখ জুড়ে চিন্তার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুগ্ধ দৃষ্টিতে আরশেলের দিকে তাকিয়ে থাকে পায়রা। গত 2 বছরে মানুষটা আরো সুন্দর হয়ে গেছে। তাকালে চোখ ফেরাতে পারে না। পায়রা হাতটা আঁকড়ে ধরে আরশেল। একা একা কেন নিচে নেমেছ? আমি বলেছি না আমি নিয়ে আসবো তোমাকে? অপেক্ষা করতে পারলে না একটু? অপেক্ষা তো করছিলামই, সবাই নিজে আর আপনিও ব্যস্ত। ঈশিত আপুকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে এসেছি, প্লিজ বকবেন না। পায়রাকে কিছুটা কাছে টেনে নেয় আরশেল। মাঝে খানিক দূরত্ব রয়েছে। একবার দৃষ্টি বুলিয়ে নেয় পায়রার মুখশ্রীতে। প্রেগন্যান্সির কারণে বেশ খানিকটা মোটা হয়েছে মেয়েটা। গালগুলো ফুলো ফুলো হয়ে গেছে। বড্ড আদুরে লাগে আরশিলের নিকট। আদুরেই তো, আরশিলের আদুরে বাচ্চা বউ। আরশিল পায়রার হাত টেনে মুঠোয় বাঁধল। পায়রাকে আগলে ধরে এগিয়ে নিয়ে যায় স্টেজের দিকে। এরই মাঝে কর্ণপাত হয় দুঃসম্পর্কের এক চাচি তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠস্বর। তুই তো দেখি একদম বডিগার্ড হয়ে গেছিস। তা বেতন হিসেবে কত পাচ্ছিস আরশিল? পায়রার হাসি হাসি মুখটা মুহূর্তে আধায় ঠেকে যায়। আরশিলের পা জোড়া তৎক্ষণাৎ থমকে দাঁড়ায়। চাচিকে একবার শান্ত দৃষ্টিতে দেখে নেয়। বউয়ের বডিগার্ড হতে আপত্তি কই চাচি? রইলে বেতনের কথা, ওটা লাগবে কেন? আমার বাচ্চা জোর পেটে রাজকীয় ভাড়াটিয়ার মতো জায়গা পেয়েছে, এর চেয়ে বড় পেমেন্ট দুনিয়া আছে নাকি? আমি বরং প্রিমিয়াম বোনাস পেয়েছি। ও হ্যাঁ, আরাফকে দেখলাম বউকে খাইয়ে দিচ্ছে। আরাফ তার বউয়ের থেকে কত টাকা বেতন নিচ্ছে তা জেনে আমাকেও জানিও। আরাফের থেকে ডাবল টাকা বেতন আমি নেব না হয়? চাচি মুহূর্তে থতমত খেয়ে গেল। মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা চালায় পায়রা। সে বেশ মজা পেয়েছে ব্যাপার চায়। স্টেজে উঠতে নিবিড় উঠে দাঁড়িয়ে পায়রাকে বসতে জায়গা করে দেয়। এটা দেখে আরশিল গম্ভীর কণ্ঠে বলে হচ্ছে, উঠতে হবে না, বসো। বসার অনেক জায়গা আছে, সেখানে পায়রা বসবে। কেন, আমার জায়গায় কি গু লেগে আছে সুমন্দি?
ফিক করে হেসে ফেলে পায়রা আর ঈশিতা। চোখ রাঙা আসিল। এই ছেলেটাকে দেখতে ভদ্র হলো, মিচকে শয়তান একটা। শুধুমাত্র তাকে 2 বছর আগে সাহায্য করেছিল আর ঈশিতা তাকে ভালোবাসে বলে। না হলে এই ছেলেকে সে মজা বোঝাতো। দৃষ্টি নরম হয় আরশিলের। নিবিড় না থাকলে হয়তো পায়রার সাথে সংসারটাও হতো না। রাশিয়ায় থাকাকালে ইমেলে পাঠানো সহ যাবতীয় সব কাজগুলো নিবিড়েরই ছিল। আবার তার মানসিক ভারসাম্যতা প্রমাণ করে সকল কেস তুলেও নিয়েছিল নিবিড়। তোমার মনে হয় না তুমি একটু বেশি বাজে বকছো? আমি চাইলে তোমার বাসর আটকিয়ে দিতে পারি। নিবিড় কপাল কুঁচকে যায়। নিজে তো বাচ্চার বাপ হয়ে যাচ্ছে আর ওকে কিনা বাসরে আটকে দেওয়ার হুমকি দেয়। বলেন কি সুমন্দি ভাই, আমার মেয়ের জামাই আসতে চলেছে, কই নিজের ছেলের বউকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করে দিবেন, তা না উল্টো কিনা ছেলের বউকে পৃথিবীতে আসা থেকে আটকে দিচ্ছেন। ঈশিতা চিমটি কাটে নিবিড়ের হাতে, ফিসফিস করে বলে উঠল, ভুলে গেছো উনি আমার বড় ভাই, কিসব উল্টোপাল্টা বলছো, চুপ করো। নিবিড় হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো হাত নাড়ায়। কিসের বড় ভাই আর কিসের কি, আমরা হলাম একে অপরের জিগরি দোস্ত। বাকি কথাটুকু বলার আর সাহস হয়ে উঠে না। খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে আরশিল। নিবিড় সামান্য ঠোক গিলে হাত সরিয়ে আনে তড়িৎ গতিতে। মাথা চুলকে কিছুটা বোকা হাসি দেয়। মুহূর্তেই চারপাশে হাসির রোল পড়ে যায়। পায়রাও মন খুলে হাসতে থাকে। সেখানেই থমকায় আরশিলের। এখানেই তো তার প্রকৃত শোক। কালো আধারে আবৃত প্রকৃতি, চাঁদের মিচমিচে আলো ছড়িয়ে আছে পুরো কক্ষ জুড়ে। নিশিরাতে ক্লান্ত পায়রা ঘুমে ব্যস্ত। আরশিল সবে গোসল করে বেরিয়েছে। সারাদিনের দৌড়াদৌড়িতে শরীরটা প্রচণ্ড ক্লান্ত। তার মধ্যে একমাত্র বোনটাকে বিদায় দিয়েও শান্তি পাচ্ছে না। মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। এবার একটা ঘুম দরকার। ধীর কদমে এগিয়ে যায় বিছানার নিকট। আরশিলের নির্নিমেষ দৃষ্টি আটকে পড়ে পায়রার দিকে। এলোমেলো ভঙ্গিতে ঘুমাচ্ছে মেয়েটা। এগিয়ে গিয়ে আগলে নেয় ছোট্ট শরীরটাকে। উষ্ঠ ঠেকিয়ে চুমু খায় পায়রার কপালে। আমার সুখ। আকস্মিক নজর ঠেকায় পায়রার ফুলো পেঁচে। সেখান থেকে একটা ছোট্ট প্রাণ আছে ভাবতেই নিঃশ্বাস আটকে আসে আরশিলের। মনটা অস্থিরতায় ছেয়ে যায় নিমিষেই। হুচ করে কি মনে করে এগিয়ে যায়, বা হাতটা তুলে আলতো করে পেটে স্পর্শ করে। মুখটা পেটের কাছে নিয়ে ফিসফিস করে ঢেকে উঠছে, বাবা ঘুমাচ্ছ? নিস্তব্ধতায় কেটে যায় কিছু মুহূর্ত। আকস্মিক পেটের উপর দিয়ে ভেসে ওঠে ছোট্ট পুচকের একটা পা, যেন বাবাকে বার্তা দিচ্ছে জেগে থাকার। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আরশিল। দৃষ্টি স্থির করে তাকিয়ে থাকে সে। তার হৃদস্পন্দন বেড়ে যায় 1000 গুণ। এমন দৃশ্য অবলোকন করে মৃদুভাবে কেঁপে উঠছে পুরো শরীর। বড়খানি খুশিতে চকচক করে উঠে চক্ষু তার। বাবা হওয়ার আনন্দে ক্লান্তি কেটে যায় মুহূর্তে। কোনো গ্রামে মনকে শান্ত করতে পারে। পুনরায় এগিয়ে গিয়ে পেটের উপর কান ছেঁকালো আরশিল। কি এক অদ্ভুত ভয়ানক সুন্দর অনুভূতি বুকের ভেতর জমে উঠেছে তার। বাবা শুনতে পাচ্ছ? আমি আছি এখানে, তোমার পাপা। পায়রার শ্বাসের ওঠানামার শব্দ ছাড়া আর কিছুই নেই ঘরে। নীরবতা মোড়া কক্ষ, আর সেই নীরবতার ভেতরেই ছোট্ট প্রাণের আলতো ধাক্কাটা আরেকবার দুলে উঠে আরশিলের গালে। এবার হালকা নড়িচড়ে উঠছে পায়রা। আরশিলের চক্ষু কার্নিশ জ্বলে উঠছে আনন্দে। হসপিটালের নিকট গাড়ি থামাতেই নেমে আসে ঈশিতা নেবের। ঘুম থেকে জেগে কোনো মতে ছুটে এসেছে তারা। গাড়ি থেকে হুড়মুড়িয়ে নামলো আরশিল। দরজা খুলে কোলে তুলে নিল পায়রাকে। নিবু নিবু চোখে তাকিয়ে আছে পায়রা, ঠোঁটে ঠোঁট চেপে কেঁদে চলেছে শব্দ হয়ে। দ্রুত গতিতে এগিয়ে যায় হসপিটালের ভেতর। পায়রাকে ওটিতে ঢোকানোর পূর্বে শক্তভাবে আরশিলের হাত আঁকড়ে ধরে পায়রা। আমি আর না ফিরলে আমাকে ভুলে যাবেন না প্লিজ বড় সাহেব। তোমাকে ফিরতে হবে প্রাণ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ছলছল চোখে তাকিয়ে থাকে পায়রা। সেই দিন যদি না ফিরে তখন মানুষটার কি হবে? পর মুহূর্তে প্রচন্ড ব্যথা আর্তনাদ করে উঠছে পায়রা। নার্স দ্রুত এগিয়ে এসে বলল, সার্জারি শুরু করতে হবে, দয়া করে সরুন, সময় কম। পায়রার চোখ বুঝতে বুঝতে শেষবারের মতো আরশিলের হাত শক্ত করে আঁকড়ে ধরল। অপেক্ষা করবেন তো? উত্তর শোনার পূর্বে ওটির দরজা বন্ধ হয়ে যায়। আরশিল স্থির দাঁড়িয়ে থাকে, হাত দুটো ফাঁকা,
কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। নিবিড়ে কাঁধে হাত রাখতেই আরশিল গলা শক্ত করে ফিসফিস করে বলল, যদি ওর কিছু হয় আমি বাঁচব না নিবিড়। ওকে সুস্থ হয়ে ফিরে আসতে বলো। ভাবির কিছু হবে না, নিশ্চিত থাকো। দুটো তোয়ালে পেঁচানো ছোট্ট বাচ্চাকে নিয়ে দুজন নার্স বেরিয়ে আসে। ঈশিতা আর নিবিড় অবাক হয়ে তাকিয়ে থাকে। একপাশে মাথা নিচু করে বসে আছে আরশিল, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তারা। নার্স দুজন এগিয়ে এসে নিবিড় আর ঈশিতার কোলে তুলে দেয় বাচ্চা দুটোকে। আরশিল বাচ্চাদের দিকে একবার তাকিয়ে অবিন্যস্ত দৃষ্টি নিক্ষেপ করলো নার্সের দিকে। পারা কেমন আছে? মা আর বাচ্চারা তিনজনই সুস্থ আছে, কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। হাঁপ ছেড়ে মাথা নিয়ে বসে থাকে আরশিল। ঈশিতার কোলে বাচ্চাটাকে নিয়ে এগিয়ে আসে, মাথা তুলে তাকায় আরশিল। বাচ্চাটাকে দেখা মাত্র শরীর খানিকটা কেঁপে উঠে। ঈশিতা বাচ্চাটাকে আলগোছে তুলে দেয় আরশিলের দিকে। হবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশিল। ঠোঁটের কোণে ফুটে উঠে সুপ্ত হাসি, নেত্রপল্লব খানিকটা ছলছলিয়ে উঠছে। মেয়েকে বুকের মাঝে মিশিয়ে নেয়। এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠছে বুকটা। চক্ষুতায় বুঝে আসে পরক্ষণেই দৃষ্টি মেলে ধরে নিষ্পাপ মুখটার পানে। ছোট্ট ছোট্ট চক্ষুতায় মেলে ধরার চেষ্টা করছে বাচ্চাটা। আরশিল আলতো করে চুমু খায় কপালে। আমার আম্মুটা চলে এসছে দুনিয়ায় আমার মায়ের শূন্য স্থানটা পূরণ করতে। ঈশিতা বারবার চেষ্টা করছে নিবিড়ের কোল থেকে বাবুটাকে কোলে নেওয়ার। এবার বিরক্ত হয়ে নিবিড়, দূরে যাও, ধরবে না ওকে। আমার মেয়েকে একমাত্র জামাইকে দেখতে দাও। মেয়ের যোগ্য কিনা দেখতে হবে তো নাকি? বাচ্চা দুটোকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করে আরশিল। পায়রার বিছানায় শুয়ে আছে, মুখটা ক্লান্ত, চোখ দুটো ভারী। আরশিলের কোলে দুটো বাবু দেখে অবাক হয়ে তাকায় পায়রা। চক্ষুদয় খুশিতে ছলছল করে উঠছে নিমিষে। ওরা তারা দুজন। মুহূর্তেই পায়ের চোখ ভেজে ওঠে। এক হাতে কোলে তুলে নেয় ছেলেকে। আরশিল ধীরে ধীরে নিচু হয়ে পায়ের কপালে ঠোঁট ছোঁয়ায়। কয়েক সেকেন্ড স্থির থাকে। ধন্যবাদ প্রাণ, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য ধন্যবাদ। আমাকে এত এত ভালোবাসার জন্য ধন্যবাদ। অতঃপর এই ছোট্ট ফুল দুটোকে উপহার হিসেবে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রাণ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পুতুলারির সঙ্গে থাকুন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে। আরশিলের চরিত্র আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন গল্প আসছে, সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।